আসসালামু আলাইকুম প্রিয় 40তম বিসিএস ভাইবা প্রত্যাশীগণ, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে বেলাল আহমেদ রাজু পরিচালিত কনফিডেন্সের আয়োজনে আজকে আমরা 40তম বিসিএস ভাইবা নিয়ে উন্মুক্ত আলোচনার আয়োজন করেছি এবং মূলত আজকের আলোচনা আমরা বিশেষভাবে আমরা গুরুত্ব পাবে হচ্ছে কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার সম্পর্কিত। যদিও আমাদের আজকে যিনি আলোচক আপনাদের সবার প্রিয় ব্যক্তি, আমার অত্যন্ত প্রিয় ভাজন এবং খুব প্রিয় মানুষ জনাব সুশান্ত পাল, আপনারা চিনেন যাকে, যিনি হচ্ছে 30তম বিসিএস এ জাতীয় মেধা প্রথম হয়েছেন এবং এখন পর্যন্ত বিসিএস লিখিত পরীক্ষার সাধারণ বিষয়াবলীর যে 900 নম্বর, সেই 900 নম্বরের সর্বোচ্চ স্কোর প্রাপ্ত যিনি হচ্ছেন 644 নম্বর পেয়েছেন। তো তিনি হচ্ছে আজকে আমাদের অতিথি এবং আজকে ওভারঅল আমাদের বিসিএস ভাইবা সংক্রান্ত আলোচনা করবেন, স্পেশালি কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার সম্পর্কিত আলোচনা আজকে অংশ নেবেন। তো আমি প্রথমে হচ্ছে জনাব সুশান্ত পাল দাদাকে হচ্ছে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে এবং আমার বিশ্বাস আজকে আপনারা একটি প্রাণবন্ত সেশন আপনারা উদযাপন করবেন এবং যেহেতু আপনাদের প্রিয় ব্যক্তি, আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব, আমার বিশ্বাস যে আপনারা আপনাদের যে প্রশ্নগুলো আপনারা জানতে চেয়েছেন আমাদের স্ট্যাটাসে, আমরা যেগুলো আপনাদের স্ট্যাটাস থেকে যেগুলো সংগ্রহ করেছি, আপনারা যে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নগুলো নিয়ে দাদা বিস্তারিত আলোচনা করবেন। এবং এর বাইরেও আমরা আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই, আজকে কাস্টমস ক্যাডার সংক্রান্ত আলোচনার পরেও এই মাসে আমরা আরেকটি প্রোগ্রামের আয়োজন করব, যার মাধ্যমে হচ্ছে ওভারঅল বিসিএস নিয়ে হচ্ছে আলোচনা হবে যে প্রোগ্রামের মাধ্যমে। তো যাই হোক, আমি আর কথা না বাড়াই, আমি হচ্ছে ডিরেক্টলি দাদার কাছে চলে যেতে চাচ্ছি। দাদা কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। দাদা, আমরা আজকে তো মূলত আমরা 40তম বিসিএস ভাইবা নিয়ে কথা বলবো, যেভাবে আপনাকে আমরা বলেছিলাম। তো এখানে প্রার্থীদের প্রাসঙ্গিক বিভিন্ন আলোচনা চলে আসবে। তো আমাদের প্রার্থীদের অনেকগুলো প্রশ্ন ছিল আপনার, বিশেষ করে আপনার ক্যাডার সম্পর্কিত, এবং বেসিক্যালি প্রার্থীদের রিকোয়েস্ট ছিল এই প্রশ্নগুলোর যেন দাদাই উত্তর দেয়, যেহেতু দাদা প্রথম হয়েছেন, তারা আপনার কাছ থেকে প্রশ্নগুলোর উত্তর শুনতে চাচ্ছেন। তো আমি আসলে আর সময় নষ্ট না করে ডিরেক্টলি আপনার কাছে যেতে চাচ্ছি। আমি প্রথমে একটু জানতে চাইবো যে আপনার বিসিএস ভাইবার প্রস্তুতিটুকু কেমন ছিল এবং সেই সাথে কেন কাস্টমস ক্যাডার আপনার ফার্স্ট চয়েস ছিল, এবং কাস্টমস ক্যাডার সম্পর্কিত কি কি কোশ্চেনগুলো আমাদের প্রার্থীদের জানা দরকার বিসিএস ভাইবাতে কাস্টমস এন্ড এক্সাইজ ক্যাডার যাদের প্রথম, দ্বিতীয় বা তৃতীয় নম্বর লিস্টে রয়েছে, চয়েস লিস্টে রয়েছে, তাদের কি কি প্রশ্নগুলো তাদের জানা দরকার। আমি একবারে প্রশ্নগুলো করেছি, তাহলে আপনার বিস্তারিত হচ্ছে ক্রমান্বয়ে আপনার উত্তরগুলো চলে আসবে আশা করছি। জি ঠিক আছে, জসিম ভাই আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন সবার প্রতি সালাম জানাচ্ছি, শুভ সন্ধ্যা জানাচ্ছি। আশা করছি আমাদের সামনের সময়টা ভালো কাটবে। তো আজকের অনুষ্ঠানটার যখন ঘোষণা দেওয়া হয়েছিল আমার পেজ থেকে বা কনফিডেন্সের পেজ থেকে, তখন বেশ কিছু প্রশ্ন আমরা দেখেছি। সেই প্রশ্নগুলোকে আমি জড়ো করেছি। জড়ো করার পর সেইখান থেকে আমি প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আর যখন আমি কথা বলবো বা প্রশ্নের উত্তর দেব, তখন অটোমেটিক্যালি অনেকগুলো উত্তর চলে আসবে। আর একটা কথা বলি, আমি অনেকদিন পর লাইভে এলাম। আমি বহুদিন গ্যাপ দিয়েছিলাম। তো আজকে আপনাদের সামনে আসতে পেরে ভালো লাগছে। মনে হচ্ছে যে দিস ইজ মাই প্লেস, মানে এরকম কথা বলতে ভালো লাগে। তো যাই হোক, আমি সরাসরি উত্তরে চলে যাচ্ছি। আর আমি কেন কাস্টমস ক্যাডার প্রথম পছন্দ হিসেবে দিয়েছিলাম, এটার কারণ হচ্ছে 30তম বিসিএস পরীক্ষার আগে আমি কখনো কোনো চাকরির পরীক্ষা দিই নাই। এটা আমার লাইফের একমাত্র চাকরির পরীক্ষা। তো তখন সবাই বলছিল, মানে সাধারণত যেটা হয়, সবাই বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ফার্স্ট চয়েস দেয়। তো বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ফার্স্ট চয়েস না দেওয়ার পেছনে কারণ হচ্ছে সবাই বলছিল এটা খুব কঠিন, তুমি প্রথমবার বিসিএস দিচ্ছ, তুমি এটা পাবে না, সো তুমি এটা দিও না। তো আমিও দিই নাই। আর তখন আমাকে দেখা গেছে কি, যারা এই বিষয়ে জানেন তাদের অনেকেই বলছিলেন, আচ্ছা তুমি যে ফরেন দিতে চাচ্ছ, তোমার কি ওই কনফিডেন্স আছে যে তুমি প্রথম বাংলাদেশের মধ্যে প্রথম 15-20 জনের মধ্যে থাকতে পারবে, এমন কোনো কনফিডেন্স আছে কিনা? তো আমি বললাম, না না, এরকম কোনো কনফিডেন্স আমার নাই, আমি একটা চাকরি পেলেই খুশি। তো
তখন তারা বললেন যে ইন দ্যাট কেস তুমি ফরেন অ্যাফেয়ার্স ফার্স্ট চয়েস দিও না। আর ফরেন অ্যাফেয়ার্স ফার্স্ট চয়েস দিলে ভাইবা বোর্ডে তোমাকে খুব মানে নাজেহাল করবে, অনেক বকাঝকা করবে, কারণ তোমার প্রথম বিসিএস, তুমি কেন ফরেন অ্যাফেয়ার্স ফার্স্ট চয়েস দিবে। তো সেই ভয় থেকে আসলে ফরেন অ্যাফেয়ার্স দেওয়া হয়নি। আর বাকি যেগুলো ছিল ক্যাডার, আমি সবগুলো সম্পর্কে আমি আসলে মানে সিভিল সার্ভিস সম্পর্কে জানতাম না, কাস্টমস ক্যাডার সম্পর্কে তো জানতামই না। হ্যাঁ, আমার ধারণা ছিল এয়ারপোর্টে শুধু কাস্টমস কাজ করে। এখন তো আমার চাকরির বয়স চলছে 9 বছর, 8 বছর প্লাস, 7-8 বছর চলছে, 9 বছর ধরেন। তো এখন অনেক কিছুই জানি, আমি কাজ করতে গিয়ে বুঝেছি। কিন্তু আমি যখন আপনাদের স্টেজে ছিলাম তখন আমি আসলে এত কিছু জানতাম না। তো যাই হোক, আমার প্রিপারেশনটা সলিড ছিল। আমি খুব চেষ্টা করেছি নিজেকে প্রিপেয়ার করার। আজকের দিনে এসে যখন পেছনে ফিরে তাকাই, তখন একটা ব্যাপার খুব সততা নিয়ে বলতে পারি যে আমার প্রিপারেশনে কোনো ফাঁকি ছিল না। সেখানে কোনো গ্যাপ বা একটু ফাঁকিবাজি করে পড়াশোনা করা এসব ছিল না। আমি আপনাদের একটা উদাহরণ দিই। আমি তখন যখন আমি আহ, আমার ভাইবার ডেট যখন ছিল, তখন আমি থাকতাম আইবিএ হোস্টেলে। তখন আমি ঢাকা ইউনিভার্সিটির আইবিএ থেকে এমবিএ করছিলাম। আমি গ্রিন রোডে থাকতাম, ঢাকা গ্রিন রোডে আইবিএ হোস্টেলে থাকতাম। তো তখন আমার ঢুকে যে সালাম দিতে হয়, সেই সালামটা সঠিক উচ্চারণে দেওয়ার জন্য আমি প্র্যাকটিস শুরু করলাম। কিরকম প্র্যাকটিস? আমি তখন দেখা গেছে কি আইবিএ হোস্টেলে যার সঙ্গে আমার দেখা হচ্ছে, আমি সেখান থেকে বেরিয়ে রাস্তাঘাটে যার সঙ্গে আমার দেখা হচ্ছে তাকে আমি আহ শুদ্ধ উচ্চারণে পরিষ্কার ভাবে আসসালামু আলাইকুম কথাটা বলতাম। এবং এটা বলা হয়েছিল বা বলতাম আমি আমার প্র্যাকটিসের জন্য, আমার নিজের জন্য। অর্থাৎ আপনি একটা চাকরির পরীক্ষা দিচ্ছেন, সেইখানে আপনার এইটুকু ডেডিকেশন থাকবে না সেটা তো হয় না। আমি নিজেকে প্রিপেয়ার করছিলাম। তো আমিও আপনাদের বলবো, আপনারা যেরকম করে সেই দিন যাবেন, আপনাদের অ্যাপিয়ারেন্স যেরকম হবে, আপনাদের গেট আপ যেমন হবে, আপনারা যেরকম করে ড্রেস আপ করবেন, আপনারা এই সময়টাতে ওরকম করে চলতে পারেন। এবং আপনাদের কথাবার্তার স্টাইলটা যেমন হবে, ঠিক তেমন করে এখন কথা বলতে পারেন। ইভেন আপনারা তো জানেন ভাইভাতে কিন্তু ইংরেজিতে অনেকগুলো প্রশ্নের উত্তর করতে হয়। স্যাররা অনেক সময় বাংলায় জিজ্ঞেস করেন এবং জিজ্ঞেস করার সময় বলে দেন যে তুমি উত্তরটা ইংলিশে দেবে, আনসারটা ইংলিশে দেবে। তো সেক্ষেত্রে আপনাকে ইংরেজিতেই কথা বলতে হবে। তো ইংরেজিতে কথা বলাটাও ইন দ্য মিন টাইম আপনারা প্র্যাকটিস করে নিন। তো আরেকটা কথা বলে দিই, আমি কথা বলবার সময় যে কথাগুলো আপনাদের মনে হয় যে আমি বলিনি কিন্তু আপনাদের শোনা দরকার, সেই প্রশ্নগুলো আপনারা করবেন, কমেন্টে করবেন। আমাদের সঙ্গে ব্যাক স্টেজে প্রত্যয় আছেন, মুবিন আছেন, জসিম ভাই তো আছেনই। তো আপনাদের কাছ থেকে, আর আমি তো আছি, আমি আপনাদের কাছ থেকে প্রশ্নগুলো কালেক্ট করব। কালেক্ট করে যদি আমার কাছে প্রাসঙ্গিক মনে হয় আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যতটুকু আমি জানি। তো আমার প্রিপারেশন নিয়েছিলাম, খুব ভালো করে প্রিপারেশন নিয়েছিলাম, পড়াশোনা করেছিলাম, রেগুলারলি পেপার পড়তাম রেগুলারলি, 7-8টা পেপার পড়তাম ডেফিনেটলি অনলাইনে। কারণ 7-8টা পেপার হার্ড কপি পড়াটা খুব টাইম কনজিউমিং ব্যাপার। তারপর নিজের লাইফস্টাইলে চেঞ্জ আনা। আমি যে ধরনের ফর্মাল গেট আপে, যেমন আমি ফর্মাল গেট আপে অভ্যস্ত ছিলাম, আপনাদের মধ্যে অনেকে আছেন যারা ফর্মাল গেট আপে অভ্যস্ত নন। তাদেরকে আমি বলবো আপনাদের ভাইবার আগে যে সময়টা, সেই সময়টাতে আপনি একটু ফর্মাল গেট আপে অভ্যস্ত হয়ে পড়েন। যেমন আপনার যদি প্ল্যান থাকে আপনি টাই পরে যাবেন, তাহলে হঠাৎ করে টাই পরলে আপনার নিজেকে খুব মনে হতে পারে চিড়িয়াখানার একটা বানর, মনে হতে পারে যে হঠাৎ করে কি একটা এখানে আটকে আছে, এটা নিয়ে অস্বস্তি হতে পারে এবং নার্ভাসনেস কাজ করতে পারে। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে গেট অ্যাকাস্টম টু টাই, টাই পরতে অভ্যস্ত হয়ে পড়েন। ইট উইল হেল্প ইউ। এরপর কথা বলার ধরন, তারপর নিজের অ্যাটিটিউড। যেমন ধরুন আপনি যখন কোন একটা বিষয়ে সফল হতে চান, তাহলে আপনার সবচাইতে ভালো হয় একজন সফল ব্যক্তি যেভাবে কাজ করেন আপনি যদি ঠিক সেরকম করে নিজেকে গুছিয়ে নেন এবং সেরকম করে কাজ করতে পারেন। অর্থাৎ আপনি নিজেকে সফল হিসেবে ধরে নেন, এবং একজন সফল ব্যক্তি ডেফিনেটলি একটা কাজ একটু হলেও ডিফারেন্ট ওয়েতে করে, তাদের ডেডিকেশনটা একটু হলেও বেশি থাকে, এবং অন্যদের সাথে তাদের এই ডিফারেন্সটা তৈরি হয় বা আমরা দেখি। তো আপনি নিজেকে সেই ধরনের করে চিন্তা করেন, দ্যাট ইজ থিঙ্ক ইউর সেলফ অ্যান অফিসার। আপনি নিজেকে একজন অফিসার হিসেবে ভাবেন যে আপনি একজন অফিসার। সো একজন অফিসার যেভাবে করে চলেন, যেভাবে করে কথা বলেন, আমরা সেভাবে করে বলবো। ফর্মাল ওয়েতে কথা বলতে চেষ্টা করেন। আপনার ভাইভাতে কোনোভাবে ক্যাজুয়ালি বা ইনফর্মালি আপনি কোনো কথা বলতে পারবেন না। আপনি যদি ধর্মীয় কারণে দাঁড়িয়ে রেখে না থাকেন, সেক্ষেত্রে আপনাকে ক্লিন শেভড হয়ে যেতে হবে। আর ওখানে খুব ফর্মাল গেটআপে যেতে হয়। আর যদি ধর্মীয় কারণে যারা দাড়ি রাখেন তাদের দাড়ি কাটার কোনো দরকার নেই। ধর্মীয় পোশাক যারা পরেন তাদের ধর্মীয় পোশাক ছাড়তে হবে না, ধর্মীয় পোশাক পরেই আপনি ভাইবা দিতে যাবেন, কোনো অসুবিধা নেই। আর বাকিরা যাবেন হচ্ছে একদম ফর্মাল গেটআপে, হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্ট মেবি এটা হতে পারে, অথবা ব্ল্যাক টাই, এরকম আর কি। অক্সফোর্ড শু পরতে পারেন, খুব ফর্মাল জুতা।
আর যদি ধর্মীয় কারণে দাঁড়িয়ে না রেখে থাকেন তাহলে ওই দিনের জন্য একটু ক্লিন শেপড হয়ে যাবেন, ভালো হবে। আর এরপর একজন প্রশ্ন করেছে, স্যার আপনি কি বিয়ে করবেন না নাকি অতীতের স্মৃতি নিয়ে কাটিয়ে দেবেন? আমার একটা ছেলে আছে ভাই। আচ্ছা যাই হোক, আপনাদের আমাকে নিয়ে এত উৎসাহ কেন? আপনি নিজে বিয়ে করেন, সুখী হন, বাচ্চা কাচ্চা হন, বাচ্চা কাচ্চা বিয়ে দেন। আমার তো আপনার লাইফ নিয়ে কোনো উৎসাহ আগ্রহ কিচ্ছু নাই, আপনাদের তো উৎসাহ কেন? তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো আমার অনেক প্রিপারেশন ছিল ভাইবা নিয়ে, তবে আমি দেখেছি কি আমি যা প্রিপারেশন নিয়েছি সেটার 15%, অনলি 15% আমাকে জিজ্ঞেস করা হয়েছিল। বাকি 85% ছিল আমার জন্য আনকমন কোয়েশ্চেন, যেটাকে আমরা বলি আনকমন পড়ছে, পরীক্ষায় প্রশ্ন কমন পড়ে নাই, আনকমন প্রশ্ন। মনে রাখবেন, আপনার কম্পিটিটিভ এক্সামে, যে কোনো কম্পিটিটিভ এক্সামে আনকমন প্রশ্ন বলে কোনো কিছু নাই। সব প্রশ্নই কমন প্রশ্ন। ইউ হ্যাভ টু টাচ অল দ্য কোয়েশ্চেন্স, আপনাকে সব প্রশ্ন টাচ করতে হবে। আপনি ভাইভাতে কোন একটা প্রশ্ন পারছেন না, আপনি সেটা খুব পোলাইটলি বলবেন যে আমি এটা পারি না। অথবা যদি আপনার একটু একটু জানা থাকে, আপনি একটু একটু করে আইডিয়া নিয়ে বলতে পারেন, তবে খুব গাঁজাখুরি কিছু বলবেন না, চাপাবাজি করবেন না, তাহলে হবে কি, আহ হয়তোবা তারা ধরে নেবেন আপনি কোন একটা বিষয় নিয়ে অনুমান ভিত্তিক কথা বলতে পছন্দ করেন। মনে রাখবেন, মনে রাখবেন, অ্যাজ এ সিভিল সার্ভেন্ট ইউ ক্যান নেভার টক এনিথিং অন অ্যাজাম্পশন। আপনি আপনার একজন সিভিল সার্ভেন্ট হিসেবে আপনি অনুমানের ভিত্তিতে কোনো কথা বলতে পারেন না। আপনি কোনো কথা শুনে কথা বলতে পারেন না। আপনি কোন একটা কথা জেনে বলবেন। কোন একটা কথা সম্পর্কে, কোন একটা বিষয় সম্পর্কে যখন আপনার প্রপার নলেজ থাকবে তখন আপনি সেটা নিয়ে কথা বলবেন। যদি আপনার নলেজ না থাকে আপনি বলবেন এটা আপনি জেনে তারপর জানাবেন। দিস ইজ দ্য নর্ম অফ আওয়ার অফিস। আমাদের অফিসের নর্মটাই কিন্তু হচ্ছে এরকম। সো এই ধরনের একটা অ্যাটিটিউড আপনি ভাইবা বোর্ডে শো করবেন, আপনার জন্য ভালো হবে এটা। তো যাই হোক, আমি প্রশ্নে চলে যাই। প্রশ্নের উত্তর করতে করতে আরো আহ, অনেকগুলো কথা চলে আসবে, রিলেভেন্ট কথাগুলো চলে আসবে। আহ, আমি ওভারঅল কথাও বলবো এবং কাস্টমস ক্যাডার নিয়েও কথা বলবো, দুটোই বলা হবে। আর কাস্টমস ক্যাডার নিয়ে আমাকে প্রশ্ন করেছিল, আমার সাবজেক্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, তখন আমার মাস্টার্স হয়নি, আমি এমবিএ করছিলাম। সো আমি অ্যাপ্লাই করার সময় শো করেছি শুধু আমার গ্রাজুয়েশনের সাবজেক্টটা। তো আমাকে জিজ্ঞেস করেছিল, তুমি এত কষ্ট করে তোমাকে সরকার ইঞ্জিনিয়ার বানিয়েছে, তোমার পেছনে সরকারের ইনভেস্টমেন্ট ছিল, তুমি কেন সবকিছু ছেড়ে কাস্টমসে আসতে চাইছো, তোমার কারণটা কি? তো আমার একটা উত্তর রেডি করা ছিল। উত্তরটা ছিল যে আমি পড়াশোনা করেছি আইটি নিয়ে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছে, এবং আমাদের অফিসগুলো, দ্যাট ইজ রাজস্ব বোর্ড, আমরা কিন্তু কাজ করি হচ্ছে আইআরডির অধীনে। আইআরডির অধীনে একটা অফিস হচ্ছে রাজস্ব বোর্ড, এবং আমরা রাজস্ব বোর্ডের অধীনেই সবাই কাজ করি। কাস্টমস এবং ইনকাম ট্যাক্স, এই দুটো ডিপার্টমেন্ট। তো আমাদের তখন অটোমেশনের কাজ হচ্ছিল, আমাদের প্রত্যেকটা অফিস অটোমেশনের আওতায় নিয়ে আসা হচ্ছিল। তখন আমি বলেছি, আমি শুনেছি বা আমি জানতে পেরেছি আমাদের অফিসগুলো অটোমাইজড হচ্ছে, অটোমেশনের আওতায় আসছে, এবং আমি যদি এখানে কাজ করার সুযোগ পাই সেই ক্ষেত্রে আমি আমার একাডেমিক নলেজকে প্রফেশনালি ইমপ্লিমেন্ট করতে পারবো। দ্যাট ইজ, আমি আইটি নিয়ে পড়াশোনা করেছি, আমি আমার এই সেক্টরকে আমি ওভাবে সার্ভ করতে পারবো বিকজ আমার সেটা নিয়ে নলেজ রয়েছে। তো তারা এটা নিয়ে খুশি হয়েছিলেন। তারা তারপরে জিজ্ঞেস করেছিলেন, তুমি কম্পিউটার সায়েন্সে পড়েছো, কেন সেখানে কাজ করতে চাও না? তো আমি বলেছি যে আমার কম্পিউটার সায়েন্সে আমি পড়ার ইচ্ছা ছিল না, আমার ইচ্ছা ছিল সাহিত্য নিয়ে পড়ার। তো সেইখানে আমি পড়তে পারি নাই। সো ইন দ্যাট কেস আমি কম্পিউটার সায়েন্সে পড়েছি বাসার পরামর্শে বা আমার গার্ডিয়ানের পরামর্শে, কিন্তু আই নেভার এনজয়েড দ্যাট সাবজেক্ট বা মাই সাবজেক্ট। দ্যাটস ওয়াই আই এম প্ল্যানিং টু সুইচ। আমার সুইচ করার একটা প্ল্যান রয়েছে। তো তারপরেও যেহেতু আমি এটা নিয়ে পড়েছি এবং আমার কিছু নলেজ রয়েছে, সেই নলেজ গুলোকে আমি আমার ডিপার্টমেন্টে ব্যবহার করতে পারবো, এবং এইভাবে করে আমি আমার কান্ট্রি এবং কান্ট্রিম্যানকে সার্ভ করতে পারবো। এরকম একটা আনসার আমি রেডি করেছিলাম। তো আমি আপনাদের বলি, আপনাদের সাবজেক্ট যাই হোক না কেন, আপনার ক্যাডারের যেটা ফার্স্ট চয়েস, সেই ফার্স্ট চয়েসের সাথে আপনার সাবজেক্টের একটা কানেকশন অনেক সময় জিজ্ঞেস করে। তবে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, সেটা হলো আপনি যেই সাবজেক্টে পড়াশোনা করেন না কেন, এনি সাবজেক্ট, বাংলা, পালি, সংস্কৃত, ইসলামের ইতিহাস, এনি সাবজেক্ট, আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেন না কেন, সিভিল সার্ভিসে যে ক্যাডার গুলো রয়েছে, টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার গুলো ছাড়া জেনারেল ক্যাডার যেগুলো রয়েছে, যে কোনো ক্যাডারে কাজ করার সকল যোগ্যতা, সকল সক্ষমতা আপনার রয়েছে। সো আপনি কোন সাবজেক্টে পড়েছেন তার সাথে আপনার ক্যাডারের একটা যদি রিলেশন স্থাপন করতে বলে, সেটা অ্যাকচুয়ালি বলা হয় আপনার ইন্টেলেক্ট কতটুকু, সেটা জাজ করার জন্য, আপনি কতটা বুদ্ধিমত্তা ধারণ করেন সেটাকে জাজ করার জন্য। কিন্তু প্লিজ এটা ভাববেন না যে আপনার সাবজেক্ট যাই হোক না কেন,
যারা বসে থাকবেন তারা হয়তোবা ভাবছেন যে আপনার সাবজেক্ট নিয়ে আপনি ওই ডিপার্টমেন্টে জব করতে পারবেন না, এইরকম কোন একটা প্রিজুডিস থেকে আপনাকে প্রশ্নটা করা হচ্ছে, এই কথাটা মাথায় আনবেন না। আপনার সাবজেক্ট যাই হোক না কেন, আপনি খুব স্মুথলি আপনার ডিপার্টমেন্টে সার্ভ করতে পারবেন, আপনার ফার্স্ট চয়েস যাই হোক না কেন। সো এই প্রশ্নটা করলে ঘাবড়ে যাবার কিছু নেই, এবং আমি আপনাদের বলবো এই উত্তরটা খুব ভালো করে রেডি করেন। এগুলো একদম কমন কোয়েশ্চেন, যে আপনার সাবজেক্টের সাথে আপনার ফার্স্ট চয়েসের রিলেশনটা কি, আপনি এই সাবজেক্ট থেকে কেন এখানে আসতে চাইছেন। তো এইটুকু স্মার্টনেস তো আপনার থাকতে হবে, ওইটুকু প্রিপারেশন তো আপনার থাকতে হবে। ওইটুকু প্রিপারেশন না থাকলে আপনি কি করে সিভিল সার্ভিসে আসতে চাচ্ছেন, বা আপনার এই স্বপ্নটা বা কেন হচ্ছে, আপনার তো ওই প্রিপারেশনটা রাখতে হবে। এবং এই উত্তরগুলো রেডি করার ক্ষেত্রে আপনাকে অ্যাকচুয়ালি কেউ হেল্প করতে পারবে না। আপনি যেটা করবেন সেটা হলো, আমাদের খুব রিচ ওয়েবসাইট রয়েছে, রাজস্ব বোর্ডের খুব রিচ ওয়েবসাইট রয়েছে, ভালো, ওখানে অনেকগুলো রিসোর্স আছে। ইনফ্যাক্ট আপনারা আমাকে আজকে যে প্রশ্নগুলো দিয়েছেন না, সেগুলো যদি আপনি আমাদের ওয়েবসাইটে সার্চ করতেন সব পেয়ে যেতেন, আমাদের এখানে সব উত্তর দেওয়া আছে। আপনারা আমাদের রাজস্ব বোর্ডের জাস্ট আপনারা গুগলে গিয়ে এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এনবিআর বিডি, একটা স্পেস দেখবেন বিডি, প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটাই আমাদের ওয়েবসাইট। সেইখানে ঢুকে আপনারা সব তথ্য পেয়ে যাবেন। আমি আপনাদের বলি, আপনাদের ফার্স্ট চয়েস এবং সেকেন্ড চয়েস, বিশেষ করে এই দুটো চয়েসে চয়েস যা যা থাকবে সেইটা সংক্রান্ত যা যা ওয়েবসাইট রয়েছে, সবগুলো ওয়েবসাইটে আপনি ঢুকবেন। সরকার চাইছেন আমরা যারা চাকরি করি, আমরা যারা সরকারি কর্মচারী, তারা যেন খুব আইটি ফ্রেন্ডলি হই, তারা যেন আইটি সম্পর্কে একটা সাউন্ড নলেজ রাখি, অ্যাটলিস্ট ওয়েবসাইটে কি আছে কি নেই সেটা যেন আমরা খুঁজে বের করতে পারি। বিকজ আপনি যদি আইটি ফ্রেন্ডলি না হন, তাহলে আপনার পক্ষে গভর্নমেন্ট জব করা একেবারে অসম্ভব, ইম্পসিবল। সো আমি আপনাদের বলছি, আমাদের বিভিন্ন দপ্তরের যে ওয়েবসাইট গুলো রয়েছে সেগুলো রেগুলারলি আপডেট করা হয়, এবং সেইখানে আপনি অনেক 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 রিসোর্স পাবেন। এই রিসোর্স গুলো ঘাটাঘাটি করাটা আপনার দায়িত্ব, এই কাজটা আপনার জন্য কেউ করে দেবে না, এটা আমার জন্য কেউ করে দেয়নি। আর আপনারা বাজারে যে গাইড গুলো পাচ্ছেন সেখানে অনেক ভুলটুল থাকে। বেটার হচ্ছে কি, ওখানকার ওয়েবসাইটে ঢুকে ওয়েবসাইটে খুব ভালো করে আপনার আহ, যা যা দরকার তা সংগ্রহ করে নেওয়া। আর আপনারা তো জানেন ভাইভা নিয়ে অনেক গাইড টাইড পাওয়া যায়, নীলক্ষেতে পাবেন, বা যারা ঢাকার বাইরে থাকেন তারাও সংগ্রহ করতে পারবেন, বা নীলক্ষেত থেকে আনাতে পারবেন, ঢাকা থেকে সংগ্রহ করতে পারবেন। সেই গাইড গুলো থেকে আপনার ক্যাডারের যেটা, আপনার যেটা ফার্স্ট এবং সেকেন্ড চয়েস, আপনার চয়েস লিস্টের ওটা সম্পর্কে একটু ভালো করে পড়াশোনা করতে হবে। আর যাদের সাবজেক্ট চয়েস রয়েছে তারা তো ডেফিনেটলি সেই সাবজেক্ট নিয়ে কিছু প্রশ্ন আপনার হতে পারে, এবং হওয়াটাই স্বাভাবিক। যাদের প্রফেশনাল ক্যাডার চয়েস রয়েছে তারা তাদের ওই প্রফেশন নিয়ে কিছু প্রশ্ন আপনাকে করা হবে, সেগুলোর জন্য আপনি প্রিপেয়ার্ড থাকবেন। ভাইভার ব্যাপারটা হচ্ছে, হোয়াট শুড আই সে, এটা অ্যাকচুয়ালি একটা একটা সাইকোলজিক্যাল গেম। আপনি ঢুকবেন ভাইভা বোর্ডে, ঢোকার পর আপনি যতক্ষণ ওখানে থাকবেন ততক্ষণ আপনি যেরকম ভাবে নিজেকে উপস্থাপন করতে পারবেন, দ্যাটস অল। আপনার প্রিপারেশন কতটুকু নয়, ইট ডাজেন্ট ম্যাটার অ্যাট অল। আপনি অনেক ভালো করে প্রিপারেশন নিয়েছেন, কিন্তু ওই সময়টা যদি আপনার না থাকে, যদি ওই মাঠটা আপনার না থাকে, ওই ফিল্ডটা আপনার না থাকে, যদি সেখানে ছক্কা মারতে না পারেন, তাহলে সারা রাত সারাদিন প্র্যাকটিস করে কোনো লাভ নাই। সো আপনারা একেবারে মন ভেঙে পড়বেন না, বা ভাববেন না যে ওখানে গিয়ে কি হবে না হবে। আর ওখানে কি সবাই একটু নার্ভাস হয়, আমিও হয়েছিলাম। ওখানে যারা যারা চাকরি পেয়েছেন তাদের সাথে কথা বলে দেখেন, তাদের মধ্যে নার্ভাসনেস কাজ করে। কেননা আমি সুশান্ত পাল এখন আপনাদের সঙ্গে যে ভয়েসে কথা বলছি, যখন আমি চাকরিটা পাইনি বা যখন আমি চাকরিটা প্রত্যাশা করছি, আমি সাধ্যের সামনে গিয়েছে, তখন আমি নিশ্চয়ই একই ভয়েসে কথা বলতে পারিনি। কনফিডেন্স মানুষের ভয়েসের স্ট্রেংথ বাড়িয়ে দেয়, এটা তো আমরা সবাই জানি। সো এটা নিয়ে ভয় পাবেন না। আমি আমি আমরা সবাই একসময় আপনাদের জায়গাতেই ছিলাম, আপনারা যেখানে আছেন সেখানে ছিলাম। আমরা যে খুব ভালো ইংরেজিতে কথা বলতে পারতাম তাও না, আমরা যে খুব স্মার্টলি কথা বলতে পারতাম তাও না, একদম নেইভ ছিলাম আপনাদের মতো। সেই নেইভ একটা অবস্থা থেকে আমরা চাকরিটা পেয়েছি। সো আপনি মাথায় রাখেন যে সিভিল সার্ভিস ইজ ওয়েটিং ফর ইউ, ইজ ওয়েটিং টু ওয়েলকাম ইউ অল। এটা মাথায় রাখেন, আর বাকি কাজটা আপনাকে করতে হবে। তো যাই হোক, আমি আপনাদের যদি জসিম ভাই কিছু বলেন বলতে পারেন, আর না হলে আমি আপনাদের প্রশ্নগুলো নিয়ে কথা বলা শুরু করতে পারি। জসিম ভাই। দাদা আমি আসলে আজকে হচ্ছে ওভাবে বলতে চাচ্ছি না, আমরা প্রার্থীদের প্রশ্ন নিয়ে একটু কথা বলি। অনেক প্রার্থীর প্রশ্ন ছিল যে কাস্টমস এন্ড এক্সাইজ ক্যাডার বলা হয়, কেন বলা হয় আসলে এই ক্যাডারকে আমরা কাস্টমস এন্ড এক্সাইজ ক্যাডার কেন বলি? ওকে, এই প্রশ্নগুলো বোধহয় আপনি আমাকে দিয়েছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই প্রশ্নগুলো আপনার ওখানে আছে। ওকে,
তো আমাদের ক্যাডারের নামকরণ যখন করা হয়েছিল তখন বাংলাদেশে ভ্যাট ছিল না, যেটাকে আমরা ভিএটি বলি, ভিএটি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটা ছিল না, যেটাকে বাংলায় বলা হয়, সংক্ষেপে বলে মূসক, এটা ছিল না। তখন যেটা ছিল সেটা ছিল কাস্টমস ছিল, আর ছিল এক্সাইজ ছিল। এক্সাইজ জিনিসটা খুব সোজা। এক্সাইজ হচ্ছে ধরেন কাস্টমস কি, হোয়াট ইজ কাস্টমস, আমি আপনাদের একদম সহজ করে বলি, কেননা আমি কিন্তু খুব ভালো করে জানি যারা আমার সামনে বসে আছেন বা যারা দেখছেন, যারা এই মুহূর্তে লাইভে আমাদের সাথে কতজন আছে আমি জানি না, দেখি একটু। আমাদের সাথে এখন আছেন, অনেকেই আছেন, 1.6 মানে 1600 মানুষ প্রায় আছেন আমাদের না, সাথে। আমাদের তো সাথে যা আমাদের সাথে দাদা এখন 2700 আছে, 2700 টোটাল ইন টোটাল। 2700, আচ্ছা ঠিক আছে, আমার এখানে 1600 দেখাচ্ছে, যাই হোক আপনাদের এই পেজ মিলে হইতে পারে। তো যেটা বলতেছি, 2700 লোক শুনছেন আমাদেরকে। আমি আপনাদের একদম দায়িত্ব নিয়ে বলি, আপনার ফার্স্ট চয়েস যেটাই হোক না কেন, আপনার ফার্স্ট চয়েস যেটাই হোক না কেন, আপনি যে স্টেজে আছেন, আমরা যারা চাকরি করছি আমরা সবাই একই স্টেজে ছিলাম, আমরা কিচ্ছু জানতাম না, এইসব সম্পর্কে কিচ্ছু জানতাম না, জাস্ট গাইড টাইড পড়ে, ওয়েবসাইট পড়ে যা জানতাম ততটুকু, আমাদের তো কারো কোনো কাজের এক্সপিরিয়েন্স ছিল না, তাই না? আচ্ছা, সো একটু ভালো করে শোনেন, খুব সোজা। আপনি যদি বর্ডার ক্রস করেন, বর্ডার ক্রস করার মানে কি, এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, এই তো, একটা সীমানা থেকে আরেকটা সীমানায় যাওয়া। যদি কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস, যদি কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস বর্ডার ক্রস করে, সেই ক্ষেত্রে যে ট্যাক্সটা সরকার নেয় ওটাকে বলে কাস্টমস ডিউটি। আমি আবারও বলছি, যদি কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস বর্ডার ক্রস করে, অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে যায়, সেটা আমদানি হতে পারে, সেটা রপ্তানি হতে পারে, যদি এক দেশ থেকে আরেক দেশে যায়, সেই ক্ষেত্রে যেই ট্যাক্সটা সরকার পায় সেটাকে বলে কাস্টমস ডিউটি বা শুল্ক বলে, শুল্ক। হ্যাঁ, দেশের ভেতরে, দেশের ভেতরে যখন কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তখন সরকার যেই করটা পায় ওটাকে বলে আবগারি বা এক্সাইজ। কিরকম, ধরেন আপনি ঢাকা থেকে চট্টগ্রামে টাকা পাঠাচ্ছেন, হ্যাঁ, তখন ব্যাংক একটা চার্জ কাটে না আপনার কাছ থেকে, ওটা হচ্ছে এক্সাইজ। ধরুন আপনি ডোমেস্টিক ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকায় আসবেন, তখন আপনার টিকিটটা খেয়াল করলে দেখবেন ওখানে এক্সচাইজের একটা অপশন থাকে, অর্থাৎ আপনাকে প্লেনটা নিয়ে আসছে ঢাকা থেকে চট্টগ্রাম বা চট্টগ্রাম থেকে ঢাকায়, আপনি কিন্তু কান্ট্রির বর্ডার ক্রস করছেন না। যদি কান্ট্রির বর্ডার ক্রস না করেন, সেক্ষেত্রে সরকার যে ট্যাক্সটা পাচ্ছে ওটা হচ্ছে এক্সচাইজ। তখন লবণের উপর এই করটা ধার্য করা হয়েছিল, অর্থাৎ লবণটা যেখানে উৎপন্ন হচ্ছে সেখান থেকে বিভিন্ন জায়গায় যে সরবরাহ করা হয়, তো সেটার উপরে একটা কর নির্ধারণ করা হয়েছিল, যেটাকে বলা হয় আবগারি শুল্ক বলে। তো পরবর্তীতে এখন আর আবগারি শুল্ক আছে, আছে হচ্ছে প্লেনের উপর আছে, প্লেন ফেয়ারের উপর আছে, আর আছে ব্যাংকের উপরে, ব্যাংকে যে চার্জটা কাটে, টাকাটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হচ্ছে, যে চার্জটা কাটে ওটা হচ্ছে এক্সচাইজ। তো এখন এই দুটো বাদে সব জায়গায় হয়ে গেছে সেটা হচ্ছে ভিএটি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আপনি যে কোনো পণ্য কিংবা সেবা কিনতে যাবেন, যে কোনো কিছু, ওটার উপর সরকার একটা নির্দিষ্ট হারে কর পাবেন, এটাকে বলা হয় মূসক বা মূল্য সংযোজন কর। কিরকম, আপনি ধরেন একটা প্রোডাক্ট কিনেছেন 80 টাকা দিয়ে, হুম, এরপর আপনি সেখানে 20 টাকা অ্যাড করলেন, অর্থাৎ 100 টাকায় আপনি পণ্যটা সেল করলেন। এই যে আপনি 20 টাকা অ্যাড করলেন, 20 টাকার উপরে সরকারকে একটা কর দিতে হবে, এই করটাই বলা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অর্থাৎ মূল্য সংযোজন কর। যদি সেটা হয় 15%, তাহলে 100 টাকার প্রোডাক্ট বিক্রি করলে আপনি 15 টাকা সরকারকে দিয়ে দেবেন। হ্যাঁ, আচ্ছা, তো এখানে একটা প্রশ্ন এসেছে, রেয়াত, রেয়াতটা আমি এই প্রসঙ্গে বলে দিই, কারণ যেহেতু আমি শুরু করেছি। ধরুন আপনি একটা প্রোডাক্ট ক্রয় করলেন 100 টাকা দিয়ে, হ্যাঁ, তো 100 টাকা দিয়ে যখন আপনার প্রোডাক্টটা ক্রয় মানে বিক্রি করবেন, আপনি 100 টাকা দিয়ে একটা প্রোডাক্ট বিক্রি করবেন। তো বিক্রি করার পর আপনি, আচ্ছা আরো সহজ করে বলি, কিভাবে বলবো, ধরুন আমি একটা পাইকারি দোকানদার, আমি পাইকারি দোকানদার, আমি কোন একটা জায়গা থেকে একটা পণ্য ক্রয় করলাম 100 টাকা দিয়ে, ওই 100 টাকার মধ্যে 15 টাকা হচ্ছে সরকারের, 15 টাকা হচ্ছে সরকারের, অর্থাৎ সে 15 টাকা আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, আর আর একটু সহজ করে বলে, আপনাদের কঠিন করে বলে আসলে বুঝবেন না রেয়াতটা। রেয়াত মানে হচ্ছে আমি যে টাকাটা সরকারকে দিই সে টাকাটা ফেরত পাবো, আমি যে টাকাটা কর বাবদ সরকারকে দিয়ে দিই সে টাকাটা আমি ফেরত পাবো। ধরুন আমি আপনার কাছে একটা প্রোডাক্ট বিক্রয় করলাম, আমি যে আপনার কাছে প্রোডাক্টটা বিক্রয় করলাম 100 টাকা দিয়ে কিনে 200 টাকা দিয়ে বিক্রি করলাম। এখন আমি 100 টাকা দিয়ে যখন প্রোডাক্টটা কিনলাম, তখন কিন্তু আমি 15 টাকা ট্যাক্স দিয়ে দিয়েছি সরকারকে, যদি 15% ট্যাক্স হয়, তাই না?
সরকারের পকেটে সেটা ঢুকে গেছে 15 টাকা। আমি যখন আবার আপনার কাছে প্রোডাক্টটা বিক্রয় করলাম, 100 টাকা লাভে বিক্রি করলাম, অর্থাৎ 200 টাকা, তাহলে 15% হলে 200 টাকা ট্যাক্স হবে কত? 30 টাকা। তাহলে 30 টাকা আমি সরকারকে জমা দেওয়ার কথা, কিন্তু এর আগে আমি সরকারকে জমা দিয়েছি 15 টাকা। সো আমি 30 টাকা দিব না, আমি সরকারকে দিব 15 টাকা। সেক্ষেত্রে সরকার আমাকে 30 টাকা আমি ঠিকই দেব, দিয়ে আবার 15 টাকা ফেরত নিব। এই ফেরত নেওয়াটাকে রেয়াত বলা হয়। আমি একটু সহজ আবার বলি জিনিসটা। ধরেন আপনি 100 টাকা খরচ করে একটা পণ্য কিনলেন, 100 টাকা খরচ করে একটা পণ্য ক্রয় করলেন, ওই পণ্যের উপর ট্যাক্স ধার্য আছে সেখানে 15 টাকা, অর্থাৎ 15% ট্যাক্স ধার্য আছে। তো আপনি দিলেন, সেটা দেওয়ার পর আপনি সেই পণ্যটা আরো 100 টাকা লাভ করে বিক্রি করলেন, অর্থাৎ 100 টাকা আরো ভ্যালু অ্যাড করলেন, ভ্যালু অ্যাড করে বিক্রয় করলেন 200 টাকা দিয়ে। তো 200 টাকায় আপনার ট্যাক্স দেওয়ার কথা 30 টাকা, 15% হারে। কিন্তু যেহেতু আপনি 15 টাকা দিয়ে এসেছেন, সেহেতু ওই 15 টাকা সরকার আপনাকে ফেরত দেবে। এটাকে রেয়াত বলা হয়। অর্থাৎ আমি একটা প্রোডাক্ট ক্রয় করার সময় সরকারকে যে টাকাটা ট্যাক্স হিসেবে দিই, পরবর্তীতে প্রোডাক্টটা যখন আমি আবার বিক্রয় করব, তখন আমি বিক্রেতার কাছ থেকে যে 200 টাকা পাচ্ছি, সেখানে কিন্তু সরকারের প্রাপ্য 30 টাকা। ওই 30 টাকা আমি আর দিব না, কারণ আমি আগে সরকারকে দিয়েছি 15 টাকা। সো আমাকে সরকারকে দিতে হবে 15 টাকা। এই যে 15 টাকার অ্যাডজাস্টমেন্টটা, এটাকে রেয়াত বলা হয়, যেটা সরকার আপনাকে ফেরত দিচ্ছে দেওয়ার কারণে। এই, যদি আপনি খুব সহজে বলেন, তাহলে এইটুকু বলবেন যে মূল্য সংযোজন কর, এটা এমন ভাবে সিস্টেমটা করা আছে যে একটা প্রোডাক্টের উপর আপনাকে একাধিকবার কর দিতে হবে না। যে টাকাটা আপনি কর হিসেবে দিয়েছেন, সেই টাকাটা সরকার আপনাকে ফেরত দিবে যদি আপনি পরবর্তীতে আবার দেন টাকাটা। এই যে আপনি 15 টাকা দিলেন, আবার 30 টাকা যদি আপনি কর দেন, তাহলে হয় 45 টাকা। কিন্তু 45 টাকা তো আপনার কর দেওয়ার কথা না, কারণ আপনি তো 15 টাকা দিয়ে দিয়েছেন। আপনার কর দেওয়ার কথা শুধু 30 টাকা, ওই 15 টাকা আপনি ফেরত পাবেন। এটাকে রিয়াদ বলা হয়। আচ্ছা, এরপর আর আচ্ছা, যে এটার নাম কেন কাস্টমস এন্ড এক্সচেঞ্জ ক্যাডার হলো বলা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখন আমাদের ক্যাডারের নাম হওয়া উচিত বিসিএস কাস্টমস এন্ড ভ্যাট। আমাদের আসলে ওই এক্সাইজটাকে এখন ভ্যাটটা রিপ্লেস করেছে। তখন তো আসলে ভ্যাট জিনিসটাই ছিল না। বাংলাদেশে ভ্যাট ব্যবস্থা শুরু হয়েছে 1991 সাল থেকে। 91 সালের আগে কিন্তু ভ্যাট ব্যবস্থাটা ছিল না, তখন এক্সাইজ ছিল। তখন নামটা করার সময় এক্সাইজ নামটা দেওয়া হয়েছিল, কিন্তু এখন দেওয়া উচিত হচ্ছে বিসিএস কাস্টমস এন্ড ভ্যাট। এখন আমি আপনাদের জানাচ্ছি, এখানে প্রশ্নটা এসেছে, হোয়াট ইজ ডিরেক্ট ট্যাক্স এন্ড হোয়াট ইজ ইনডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স জিনিসটা কি? ডিরেক্ট ট্যাক্স হচ্ছে, ধরেন আপনি যে টাকাটা ইনকাম করেন, ইনকামের উপর সরকার একটা কর নির্ধারণ করেছেন, অর্থাৎ ওটা ডিরেক্টলি ব্যক্তি প্রদান করে। ডিরেক্টলি ব্যক্তি প্রদান করে। আপনি ইনকাম করছেন, ধরেন আপনি ইনকাম করছেন 100 টাকা, সরকার এটার উপরে একটা ট্যাক্স নির্ধারণ করলেন 10 টাকা, আপনি 10 টাকা সরকারকে দিচ্ছেন। এটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ কর। আরেক ধরনের ট্যাক্স রয়েছে, যেটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। কিরকম? আপনি একটা সাবান ক্রয় করলেন বাজার থেকে, ওই যে সাবানটা ক্রয় করলেন 15 টাকা দিয়ে বা ধরেন 14 টাকা দিয়ে, হোয়াট এভার, ওই 14 টাকার মধ্যে সরকারের একটা প্রাপ্য লুকিয়ে রয়েছে, যে টাকাটা আপনি সরাসরি দিচ্ছেন না সরকারকে, আপনার কাছ থেকে টাকাটা সংগ্রহ করেছেন বিক্রেতা, বিক্রেতা ট্যাক্সটা জমা দিচ্ছেন। এটাকে বলা হয় পরোক্ষ কর। আমি একটু আরো সহজ করে বলি। আপনি রেস্তোরাঁয় খেতে গেলেন, রেস্তোরাঁয় যখন আপনি খেতে গেছেন, তখন আহ আপনার খাবারের বিলের উপর একটা ভ্যাট নির্ধারণ করা রয়েছে 15%। ওই ভ্যাটটা কিন্তু আপনি সরকারকে দিচ্ছেন, কিন্তু সরাসরি সরকারকে দিচ্ছেন না। আপনার পক্ষে রেস্তোরাঁর মালিক সংগ্রহ করলেন, সংগ্রহ করার পর রেস্তোরাঁর মালিক সেটা সরকারকে আপনার পক্ষে জমা দিচ্ছেন। এটাকে বলা হচ্ছে পরোক্ষ কর। যেটা আপনি একদম আপনার ইনকামের উপর দিচ্ছেন না, সেটাকে বলা হচ্ছে পরোক্ষ কর। আমি সহজ করে বলি, ডিরেক্টলি ইনকামের উপর যে ট্যাক্সটা আমরা সরকারকে দিই, সেটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। আর যেটা আমরা সরকারকে কোন একটা পণ্য কিংবা সেবা, আমি আবারও বলছি, আপনারা বারবার এই কথাগুলো মনে রাখবেন, কাস্টমস ক্যাডারের এই দুটো শব্দ হচ্ছে একদম কিওয়ার্ড, পণ্য এবং সেবা। কোন পণ্য এবং সেবা ক্রয় করার সময়, ভোগ করার সময়, স্থানান্তর করার সময়, যখন আপনি সরকারকে একটা টাকা দিচ্ছেন কর হিসেবে, সেটা হচ্ছে পরোক্ষ কর। পরোক্ষ কর দুই রকমের। কি কি? একটা হচ্ছে ভ্যাট, আর একটা হচ্ছে কাস্টমস ডিউটি।
ভ্যাটটা তো আমি বললাম কোন একটা পণ্য বা সেবা কেনার সময় আপনি দিচ্ছেন। আর একটা হচ্ছে কাস্টমস ডিউটি। কাস্টমস ডিউটিটা কিরকম? ধরেন আপনি কোন একটা প্রোডাক্ট বিদেশ থেকে আপনি আমদানি করবেন, তো ওই প্রোডাক্টটা বিদেশ থেকে আমদানি করার পর বা আমদানি করার সময় আপনি যেই করটা ওখানে দিয়ে আসছেন, যে ট্যাক্সটা ওখানে দিয়ে আসছেন, সেটা হচ্ছে কাস্টমস ডিউটি। একজন জিজ্ঞেস করলো সম্পূরক শুল্ক সম্পর্কে বলার জন্য। তো সম্পূরক শুল্ক হচ্ছে আমরা এসডি বলি, বা রেগুলার সরি সাপ্লিমেন্টারি ডিউটি। অর্থাৎ কোন একটা পণ্য যদি বিলাসদ্রব্য হয়, কোন একটা পণ্য যদি অপরিহার্য না হয়, যেমন গাড়ি। গাড়ি তো আমাদের কোনো অপরিহার্য পণ্য হিসেবে ধরা হয় না, আমাদের বাংলাদেশের জন্য গাড়ি এখন পর্যন্ত অপরিহার্য পণ্য নয়। যখন কোনো একটা পণ্য হয় বিলাসদ্রব্য, অপরিহার্য পণ্য না, যেমন কসমেটিক্স, এগুলো একটু বিলাসদ্রব্য, এই ধরনের পণ্যগুলো যখন আমরা বিদেশ থেকে নিয়ে আসি, আমদানি করি, তখন ওই কাস্টমস ডিউটি, ওই যে বললাম একটা দেশ থেকে একটা দেশে পণ্য এলে সরকারকে একটা ট্যাক্স দিতে হয়, ওই কাস্টমস ডিউটির পাশাপাশি আরেকটা ট্যাক্স ইম্পোজ করে। এটাকে বলা হয় সাপ্লিমেন্টারি ডিউটি বা এসডি, বাংলায় বলা হয় সম্পূরক শুল্ক। তো শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয় কেন আছে, এগুলো আমি বলবো আস্তে আস্তে। এত প্রশ্ন জিজ্ঞেস করবে না। বেসিক আপনাদের তো এখন ভাইবা বোর্ডে যাবেন, এত প্রশ্ন মনে হয় জিজ্ঞেস করবে না। তারপর আমি বলবো, জিজ্ঞেস করেছেন দেখলাম একজন। আচ্ছা, আরেকটা ট্যাক্স রয়েছে যেটাকে বলা হয় আরডি বা রেগুলেটরি ডিউটি। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আহ দেশের জন্য ক্ষতিকর, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর যে পণ্যগুলো, সেই পণ্যগুলো, অথবা আমাদের দেশের অভ্যন্তরীণ অর্থনীতির জন্য ক্ষতিকর যে পণ্যগুলো, সেগুলো আমদানির সময় সরকার একটা চার্জ আরোপ করে, একটা ট্যাক্স আরোপ করে। এটাকে বলা হয় রেগুলেটরি ডিউটি বা আরডি। আচ্ছা, শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয় কেন? কেন দেওয়া হয় আপনাদের একটা কথা বলি। আমাদের দেশে এক্সপোর্টে কোনো ধরনের ট্যাক্স দিতে হয় না। এক্সপোর্ট হচ্ছে ডিউটি ফ্রি। তো মনে রাখবেন, ট্যাক্স দিতে না হওয়ার মানে হচ্ছে ট্যাক্সের পরিমাণ বা ট্যাক্সের হার হচ্ছে 0%। 0% এটাও কিন্তু একটা ট্যাক্স, আপনাদের মনে রাখতে হবে। 0% এটাও কিন্তু একটা ট্যাক্স। তো এক্সপোর্টের জন্য সরকার রপ্তানিকে উৎসাহিত করার জন্য রপ্তানির উপর কোনো ধরনের ট্যাক্স নির্ধারণ করেননি। এখন আপনি ধরেন আপনার একটা গার্মেন্টস রয়েছে, এই গার্মেন্টস এর যা কিছু পণ্য আপনি উৎপন্ন করেন পুরোটাই আপনি বিদেশে রপ্তানি করে দেন, অর্থাৎ শতভাগ রপ্তানিমুখী একটা গার্মেন্টস আপনার রয়েছে, একটা গার্মেন্ট প্রতিষ্ঠান আপনার রয়েছে। তো সেই গার্মেন্টস এর যে কাঁচামালগুলো, সে কাঁচামালগুলো তো আপনি বিদেশ থেকে আমদানি করেন, ফাইন। এখন এই যে আপনি আমদানি করছেন, একটু ভালো করে খেয়াল করেন, আপনি বিদেশ থেকে র মেটেরিয়াল নিয়ে আসছেন, নিয়ে এসে আপনার গার্মেন্টস আপনি শার্ট বানাচ্ছেন বা যেটাই বানান, বানিয়ে সেটা আবার রপ্তানি করে দিচ্ছেন। অর্থাৎ আপনি যে কাঁচামালটা নিয়ে এলেন, সেই কাঁচামালটা কিন্তু আপনি আবার পরবর্তীতে প্রসেস করে বিদেশে পাঠিয়ে দিলেন। অর্থাৎ ইট ইজ ওয়ান কাইন্ড অফ এক্সপোর্ট। ইট ইজ ওয়ান কাইন্ড অফ এক্সপোর্ট। সেই ক্ষেত্রে আপনি যে কাঁচামালটা নিয়ে আসবেন বিদেশ থেকে, সেটার জন্য সরকারকে কোনো কর দিতে হবে না, কেননা বাংলাদেশে এক্সপোর্টটা পুরোপুরি ট্যাক্স ফ্রি, কোনো ট্যাক্স দিতে হয় না। তো এখন আপনি যে কাঁচামালটা নিয়ে এলেন, এইটা যে আপনি লোকাল মার্কেটে বিক্রয় করবেন না, সেটা দেখাশোনা করার দায়িত্ব আমাদের। কেননা আপনাকে আমি কাঁচামালটা নিয়ে আসার সময় আপনার কাছ থেকে আমি কোনো ট্যাক্স নিই নাই, সরকার কোনো ট্যাক্স নেয় নাই। সো আপনি যে ওইটাকে মিস ইউজ করবেন না, আপনি যে কাঁচামালটাকে ব্যবহার করে যে ফিনিশড প্রোডাক্ট বানাবেন, ফিনিশড গুডস বানাবেন, সেটা যে আপনি লোকাল মার্কেটে সাপ্লাই করবেন না, সেটা দেখভালের দায়িত্ব আমাদের। এই কাঁচামালগুলো প্রসেস করে ফিনিশড গুডস যেখানে বানানো হয়, যে এলাকাতে বানানো হয়, ওটাকে বলা হয় কাস্টমস বন্ডেড এরিয়া। ওটাকে বলা হয় কাস্টমস বন্ডেড এরিয়া। আর কাঁচামালটা আপনি যে গোডাউনে রাখেন, ওটাকে বলা হয় বন্ডেড ওয়্যারহাউস। ওটাকে বলে বন্ডেড ওয়্যারহাউস। বন্ড মানে কিছু না, বন্ড মানে আমরা বলি না আমরা একটা বন্ড সাইন দিব, আমরা অপারেশন করার আগে বন্ড সাইন দিই না। আপনি এভাবে করে ভাবেন, আপনি একজন ব্যবসায়ীকে আপনি সুযোগ দিয়েছেন করমুক্ত সুবিধায় পণ্য আমদানি করার। কেন সুযোগ দিয়েছেন? এই শর্তে সুযোগ দিয়েছেন, ওই ব্যবসায়ী
কাঁচামালগুলো ব্যবহার করে যে পণ্যটা বানাবেন সে পণ্যটা উনি পুরোপুরি বিদেশে রপ্তানি করবেন, লোকাল মার্কেটে সেল করবেন না। কিন্তু লোকাল মার্কেটে সেল করলে মহা বিপদ। কিরকম? যারা ওই ব্যবসায়ীর সাথে কাঁচামাল আমদানি করলো, করে আবার সেটা লোকাল মার্কেটে সেল করলো, ওরা কিন্তু শুল্কমুক্ত সুবিধা পাবে না, ওরা কিন্তু করমুক্ত সুবিধা পাবে না, ওদেরকে ট্যাক্স দিয়ে আনতে হবে, বিকজ তারা তো এক্সপোর্ট করছে না, তারা লোকাল মার্কেটে সেল করছে। এখন যদি আপনি কাস্টমস ক্যাডারের সদস্য হিসেবে না দেখেন উনি কাঁচামালটা ব্যবহার করে যে পণ্যটা বানিয়েছেন সেটা উনি বিদেশে রপ্তানি করছেন, লোকাল মার্কেটে পাঠাচ্ছেন না, এটা যদি আপনি চেক না করেন তাহলে হবে কি, মার্কেটে একটা আনইভেন কম্পিটিশন তৈরি হবে। যেই ব্যক্তি কাঁচামালটার উপর ডিউটি দিয়ে সেটাকে প্রসেস করে মার্কেটে পণ্যটা ছাড়ছেন, তার যে খরচটা, একজন বন্ডারের খরচ কিন্তু তার চেয়ে অনেক কম, কেননা তাকে ইম্পোর্ট স্টেজে কোনো ডিউটি দেওয়া হয় নাই। সো আপনার দায়িত্ব তাকে এটা চেক করা যাতে উনি পুরো প্রোডাক্টটাই বিদেশে রপ্তানি করে দেন। এই পুরো দেখভাল করার কাজটাও কাস্টমস ক্যাডারের সদস্যদের করতে হয়। অর্থাৎ কাস্টমসে কাজ করার অধিক্ষেত্র তিনটা। কি কি? একটা হচ্ছে আপনি ভ্যাটে কাজ করতে পারেন, অর্থাৎ পণ্য বা সেবা ক্রয় বিক্রয় এটার উপর যে ট্যাক্সটা, যেটাকে বলা হয় মূল্য সংযোজন কর, এগুলো কিন্তু সব এক ধরনের ট্যাক্স। ওই ট্যাক্সটা দেখভাল করা, ওটা নিয়ে তদারকি করা। আর একটা হচ্ছে সরাসরি কাস্টমস ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, রেগুলেটরি ডিউটি, এইগুলো মনিটরিং করা। অর্থাৎ আমাদের বর্ডার দিয়ে যে বাণিজ্যগুলো হয় সেই বাণিজ্যগুলো যাতে স্মুথলি চলে, যাতে ট্রেড ফ্যাসিলিটেশন হয়, যাতে হয়রানি না হয়, সেগুলো দেখভাল করা, কাস্টমস ডিউটিটা সংগ্রহ করা, এটা আপনার দায়িত্ব। আরেকটা দায়িত্ব কি, আপনার যদি হয় বন্ডে কাজ করতে হয় আপনাকে, সেই ক্ষেত্রে যারা বিদেশ থেকে কাঁচামাল নিয়ে আসেন বন্ডের সুবিধায়, তারা যাতে সেটাকে মিসইউজ না করেন, যাতে সেটা পুরোপুরি এক্সপোর্ট করেন 100%, ওটাও আপনাকে দেখতে হয়। কাস্টমস ছাড়া অনেকগুলো কাজ করে। আমরা অ্যান্টি স্মাগলিং অপারেশন চালাই, যাতে কোনো অবৈধ পণ্য বাংলাদেশে না ঢোকে, সেটাও আমরা দেখি। আমরা মানি লন্ডারিং নিয়ে কাজ করি, যাতে মানি লন্ডারিং না হয় সেটা নিয়ে আমরা কাজ করি। আমরা নকল মুদ্রা যাতে বাংলাদেশে না ঢোকে সেটা নিয়ে কাজ করি আমরা। এরকম অনেকগুলো কাজ রয়েছে, সেগুলো সব বলে শেষ করা যাবে না, কিন্তু বেসিক্যালি মূল কাজ তিনটা: কাস্টমস, ভ্যাট, বন্ড, এই তিনটা জায়গায়। অ্যান্টি স্মাগলিং অপারেশন করা, কাউন্টারফিট মুদ্রা নিয়ে কাজ করা, এগুলো আরো আছে রয়েছে, কিন্তু আপনাদের বেসিক্যালি তিনটা কথা বলতে হবে: কাস্টমস, ভ্যাট, বন্ড। একজন প্রশ্ন করেছেন ট্যারিফ কি? ট্যারিফ হচ্ছে কিছু না, ট্যারিফ হচ্ছে সরকার কিছু পণ্যের মূল্য নির্ধারণ করে দিয়েছেন। সরকার কিছু পণ্যের মূল্য নির্ধারণ করে দিয়েছেন, আপনি ব্যবসায়ী হিসেবে ওই পণ্যটা ওই মূল্যে বিক্রয় করতে বাধ্য, এটাকে বলা হয় ট্যারিফ। আর যে সমস্ত পণ্যে কোনো ট্যারিফ নাই, ওই সমস্ত পণ্যে আপনার কত টাকা প্রফিট হচ্ছে, কত টাকা খরচ পড়েছে, সবগুলো দিয়ে আপনি আপনার মতন করে পণ্যের দাম নির্ধারণ করতে পারেন। ফর এক্সাম্পল, সিগারেট, সিগারেটের দামটা কিন্তু সরকার নির্ধারণ করে দিয়েছেন, ট্যাক্সটাও একদম ফিক্সড। সিগারেটের ট্যাক্স এরকম হওয়া সম্ভব না, ধরেন 20 টাকার একটা সিগারেটের বক্সের ট্যাক্স যত টাকা, ব্র্যান্ড যাই হোক না কেন প্রত্যেকটা কোম্পানির ট্যাক্স কিন্তু সেম। কিন্তু আপনি যদি চিকেন ফ্রাই কিনেন, তাহলে আপনি একটা চিকেন ফ্রাই একটা নর্মাল দোকান থেকে কিনলে যে খরচটা পড়বে, আপনি যদি চিকেন ফ্রাইটা খান রেডিসন হোটেলে, খরচটা কিন্তু অনেক বেশি পড়বে। অর্থাৎ একই চিকেন ফ্রাই এর উপরে একটা দোকানে ভ্যাট একরকম, অন্য একটা দোকানে ভ্যাট অন্য রকমের। কিন্তু কিছু প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্ট গুলো সরকার মূল্য নির্ধারণ করে দিয়েছেন, সেগুলোকে বলা হয় ট্যারিফ। ওই ট্যারিফ ভুক্ত পণ্যগুলোর ডিউটি বা ভ্যাট একদম ফিক্সড করা, এর বাইরে কোনো ধরনের ইয়ে করা যাবে না। এলসি কি? এলসি কি? এগুলো তো আপনারা গুগলে সার্চ করলে পারেন, এগুলো জিজ্ঞেস করছেন কেন? এলসি হচ্ছে লেটার অফ ক্রেডিট। যখন আমরা কোনো একটা পণ্য আমদানি করব, তখন পণ্য আমদানি করার জন্য যে দেশ থেকে আমদানি করছি সেই দেশের একটা ব্যাংক রয়েছে। আপনি যে দেশে আমদানি করছেন, ধরেন বাংলাদেশে আমদানি করছেন, বাংলাদেশের একটা ব্যাংক রয়েছে। এখন ওই ব্যাংক, দুটো ব্যাংকের মধ্যে একটা চুক্তিপত্র হয়, অর্থাৎ আপনার সকল লায়াবিলিটি ব্যাংক নিচ্ছে। আপনি যদি ইম্পোর্টারকে টাকাটা না দেন, পণ্যটা ধরেন নিয়ে আসলেন, নিয়ে আসার পর যদি আপনি ইম্পোর্টারকে টাকাটা না দেন, তাহলে ব্যাংক আপনার পক্ষে টাকাটা দিয়ে দিবে। এই ধরনের যে কন্ডিশন গুলো, সেই কন্ডিশন গুলোকে বলে এলসি বা
লেটার অফ ক্রেডিট, একে ইংলিশে বাংলায় ঋণপত্র বলে, এটাকে ঋণপত্র বলা হয়। এগুলো আপনারা সার্চ করলেও পেয়ে যাবেন মনে হয়। জসিম ভাই আপনি কিছু বলবেন, বলেন, তো বক বক করেই যাচ্ছে। দাদা আমি মাঝখানে আসলে একটু আউট অফ নেটওয়ার্ক চলে গিয়েছিলাম। আমরা আমাদেরকে যারা শুনছেন আজকে তাদের উদ্দেশ্যে একটু বলি, যখন 34তম বিসিএস এর রেজাল্ট আউট হয়, তখন হচ্ছে যিনি 34তম বিসিএস এ ফার্স্ট হয়েছেন জাতীয় মেধা, জনাব ওয়ালিদ বিন কাশেম। ওয়ালিদ বিন কাশেম ভাই একটু সুন্দর কথা বলেছেন যে আমি 33তম বিসিএস এ আমি প্রিলিমিনারিতে খারাপ করেছিলাম, বাট পরবর্তীতে দুজন ব্যক্তিকে আমি ফলো করেছি। একজন হচ্ছে জনাব সুশান্ত পাল, আরেকজন হচ্ছে মাসুদ ভাই 28তম বিসিএস পুলিশের। এবং সে এটাও বলেছিল যে প্রথম আলোর সাথে একটা সাক্ষাৎকারে আমার যতটুকু মনে পড়ে, এটাও বলেছিল যে আমি যখন রেজাল্ট দেখার পরে প্রথম কলটা সুশান্ত দাকে দিয়েছিলাম। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আজকে আপনারা 40তম বিসিএস ভাইভা প্রার্থী যারা আমাদেরকে শুনছেন তাদেরকে অনুরোধ করব আপনারা আজকের আলোচনাটা একটু ক্লিয়ারলি শুনবেন। আপনারা যারা হচ্ছে ভাইভা ফেস করবেন, শুধু কাস্টমস ক্যাডার ফার্স্ট চয়েস তা না, আপনার যে কোনো ক্যাডার, আপনার বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন, বিসিএস পুলিশ বা বিসিএস পররাষ্ট্র ক্যাডার, যে ক্যাডার থাকুক, আপনি আজকের আলোচনাটা শুনবেন। আশা করছি আপনাদের ভাইবার অনেকগুলো প্রবলেম যেগুলো আপনারা ধারণ করছেন বা মনে করছেন অ্যান্সার করতে পারবেন না, সেই ধরনের প্রবলেমগুলো আশা করছি সলভ হয়ে যাবে। জনাব সুশান্ত পাল দাদা যদি ফার্স্ট চয়েস পররাষ্ট্র দিতেন, উনি পররাষ্ট্র ক্যাডার পেতেন। ফার্স্ট চয়েস পুলিশ দিলে পুলিশ ক্যাডার পেতেন। অর্থাৎ উনি যেহেতু ফার্স্ট হয়েছেন, মানে ওনার ফার্স্ট চয়েস যেটা সেটাই পেতেন। তো তার মানে এই নয় যে আজকে আপনাদের কাস্টমস ক্যাডার যারা ফার্স্ট সেকেন্ড বা থার্ড চয়েসে আছেন তারা কথা শুনবেন, তা কিন্তু না। ওভারঅল আলোচনাই হচ্ছে, যেহেতু আজকে আমরা কাস্টমসকে প্রায়োরিটি দিচ্ছি এই জন্য কাস্টমসের ডিসকাশন হচ্ছে। অন্যান্য ক্যাডার সংক্রান্ত ইনশাল্লাহ আমরা আরেকটা আলোচনা করব। আর আমি ব্যক্তিগতভাবে দাদার একজন ফ্যান। আমি হচ্ছে দাদার মোটামুটি চেষ্টা করি সবগুলো লাইভ দেখার জন্য। তো আমি দাদাকে এই মুহূর্তে এখানে আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি, যেটা আমাদের অনেক প্রার্থী আসলে প্রশ্ন করে নাই, কিন্তু ভাইভা বলে তাদেরকে ফেস করতে হতে পারে। সেটা হচ্ছে কাস্টমস ক্যাডারের হায়ারার্কিক্যাল পজিশনগুলো এবং গ্রেডিং সিস্টেমগুলো। যেমন আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের সাথে অনেকেই তুলনা করে কাস্টমস ক্যাডারের বিভিন্ন হায়ারার্কিক্যাল পজিশনগুলোকে। তো সেক্ষেত্রে পার্থক্যটা কি, আর হচ্ছে গ্রেডিং সিস্টেমগুলো কি, হায়ারার্কিক্যাল পজিশনগুলো কি, এটা আমার মনে হচ্ছে যে কাস্টমস ক্যাডার যাদের ফার্স্ট চয়েস বা সেকেন্ড চয়েস তাদের জানা জরুরি। দাদা। ও থ্যাংক ইউ। এখানে অনেকগুলো প্রশ্ন এসেছে, প্রশ্নগুলো আপনাদের অনুরোধ করছি যারা ব্যাক স্টেজে আছেন তারা একটু দেখবেন, যদি মনে হয় অ্যাড্রেস করার মতো তাহলে আমাকে আমাকে বলবেন, বা জসিম ভাইকে বলবেন, বা আমাকে হোয়াটসঅ্যাপ করলে তো পাবো না। প্রত্যয়কে বলবো তুমি একটা কাজ করো, তোমার কাছে আমার আরেকটা নাম্বার রয়েছে, তুমি সেখানে হোয়াটসঅ্যাপ করে দাও, আমি মোবাইলটা সামনে নেই, তো সেখানে হোয়াটসঅ্যাপ করে দাও, আমি তাহলে একটু দেখবো আর কি প্রশ্নগুলো। আচ্ছা, যেমন একটা প্রশ্ন এখানে একটা এসেছে, এগুলো একদম ফালতু প্রশ্ন, তারপর আমার একটু বলতে ইচ্ছা করছে বলি যে ভাই আপনারা শুধু চাকরি নিয়ে কথা বলেন কেন, আপনারা ব্যবসা নিয়ে কথা বলেন, যাতে ব্যবসা করলে আমরা অন্যকে চাকরি দিতে পারি। আপনার কি মনে হয় যারা এখানে আমাদের কথাগুলো শুনতে এসেছেন, যারা বিসিএস পরীক্ষা দিচ্ছেন, তারা কি এই ব্যাপারটা আপনার আমার চেয়ে কম বোঝেন? শুধু আপনিই ভাত খান বাকিরা ঘাস খায়, এরকম মনে করেন না? আপনি কেন বুঝতে পারছেন না যে ব্যবসা করা ভীষণ কঠিন একটা কাজ? যেটা রাজু ভাই করছেন, জসিম ভাই করছেন, এটা খুব কঠিন একটা কাজ ব্যবসা করা। আমরা যারা অতটা কঠিন কাজ করতে পারি না, অতটা যোগ্যতা যাদের নাই, তারা তো চাকরির পরীক্ষা দিচ্ছে। আপনার যদি ওই মাইন্ডসেট থাকে, আপনাকে এখানে আসতে কে বলেছে? আর আমি বিভিন্ন ক্যারিয়ার আড্ডায় বিজনেস নিয়ে প্রচুর কথা বলি। আপনি যদি উদ্যোক্তা হন, এটার চাইতে ভালো কিছু তো হওয়া সম্ভবই না। উদ্যোক্তা হওয়া হচ্ছে বেস্ট। বাংলাদেশের পার্সপেক্টিভে সবচাইতে সম্মানিত ব্যক্তি হচ্ছেন আমাদের সম্মানিত করদাতা, যারা ব্যবসায়ী এবং যারা পলিটিশিয়ান, যারা রাজনীতিবিদ, তারা। আপনারা যদি ওই দিকে যেতে চান আপনারা যাবেন, এখানে সেই ধরনের কথাবার্তা বলার দরকার নাই। প্লিজ আপনি নিজেকে জ্ঞানী ভাববেন না, আপনি প্লিজ এরকম কিছু ভাববেন না। আপনি যেটা বলেছেন যে রকেট সায়েন্স, এটা পৃথিবীতে কেউ কখনো শুনে নাই, আপনি প্রথম বলছেন। আপনি এই কথাগুলো না বলে আপনি 10 জনকে চাকরি দিয়ে বলেন ভাই আমি 10 জনকে চাকরি দিছি, আমি তখন স্যালুট করবো আপনাকে। কারণ আমি জানি আপনি যে যে ভদ্রলোক এই কমেন্টটা করেছেন উনিও 2 দিন পর চাকরি খুঁজবেন, দেখা যাবে কি চাকরি পাবেন না, ফ্যা ফ্যা করে ঘুরবেন। এটাই হচ্ছে বাস্তবতা। প্লিজ এই সমস্ত কথাবার্তা বলবেন না, আমরা জানি কথাগুলো, আপনি আমাদের চাইতে অনেক জ্ঞানী না। যাই হোক, আপনাকে আমি যেটা বললাম, আপনি যেটা নিয়ে কথা বলতেছিলাম, তো এখানে আরেকটা বিষয় একটু বলি ভাই, আপনি প্রশ্নটা কি যেন করছিলেন আমাকে? কাস্টমস ক্যাডারের হায়ারার্কিক্যাল পজিশন হায়ারার্কি বলবো, তার আগে আমি আরেকটা বিষয় একটু বলে নিই।
দুই একটা ওই যে আমি যেহেতু বিভিন্ন টেকনিক্যাল বিষয়গুলো বলছি, টার্ন ওভার কি জিজ্ঞেস করছে একজন। টার্ন ওভারটা খুব সোজা ভাই। আপনি একটা দোকান আছে আপনার, আপনার এক মাসে যা বিক্রি হয়েছে এটা হচ্ছে আপনার টার্ন ওভার। নির্দিষ্ট একটা টাইম পিরিয়ডে, নির্দিষ্ট একটা সময়ে আপনার প্রতিষ্ঠানের যে আয় সেটা হচ্ছে টার্ন ওভার। এই বিসিএস কনফিডেন্স তাদের এক মাসের যে আয়টা এটা হচ্ছে এক মাসের টার্ন ওভার। খুব সোজা কিন্তু। আচ্ছা, টার্ন ওভার কর কি? ওই আয়ের উপর যে ট্যাক্সটা দিতে হয় সেটা হচ্ছে টার্ন ওভার কর। তবে এখানে একটা কথা আছে, যদি আপনার প্রতিষ্ঠানের ইনকাম হয়, যদি আপনার প্রতিষ্ঠানের বার্ষিক ইনকাম হয় 50 লক্ষ থেকে 3 কোটি টাকা, আমি একটু ভালো করে শুনে নেন, যদি আপনার প্রতিষ্ঠানের বার্ষিক ইনকাম হয় 50 লক্ষ থেকে 3 কোটি টাকা, আপনাকে 4% হারে ট্যাক্স দিতে হবে। তবে যদি আপনি 4% হারে ট্যাক্স দেন তাহলে কিন্তু আপনি রেয়াত পাবেন না। রেয়াত পেতে হলে 15% ট্যাক্স দিতে হয়, এটা মনে রাখবেন। রেয়াত পেতে হলে 15% ট্যাক্স দিতে হয়, নাহলে আপনি রেয়াত পাবেন না। যদি আপনার প্রতিষ্ঠানের বার্ষিক ইনকাম হয় 50 লক্ষ থেকে 3 কোটি টাকা, তখন সরকারকে আপনি ট্যাক্স দিবেন মাত্র 4%। এবং সেক্ষেত্রে আপনি টার্ন ওভার ট্যাক্সে নিবন্ধিত হবেন, আপনি ভ্যাটে নিবন্ধিত হবেন না। এটাকে তালিকাভুক্ত হওয়া বলি, এটাকে নিবন্ধন বলি না, আমরা তালিকাভুক্ত হওয়া বলি। যাই হোক, এত ডিপে যাওয়ার দরকার নাই। টার্ন ওভার করটা হচ্ছে কি, যদি আপনার প্রতিষ্ঠানের বার্ষিক ইনকাম 50 লক্ষ থেকে 3 কোটি টাকা হয়, তখন সরকারকে আপনি 4% হারে ট্যাক্স দেবেন, এটাকে বলা হয় টার্ন ওভার ট্যাক্স। যদি 3 কোটি টাকা থেকে বেশি হয়, তখন আপনাকে 15% হারে ট্যাক্স দিতে হবে। আচ্ছা, গেল। রিভার্স চার্জ কি? রিভার্স চার্জটা খুব মজার একটা কনসেপ্ট, মজা পাবেন শুনেন। আমাদের ভ্যাটে একটা ট্যাক্স রয়েছে, একটা মূসক রয়েছে। আপনি যখন ব্যবসায়িক উদ্দেশ্যে বাড়ি ভাড়া নেবেন, একটু ভালো করে শোনেন, আপনি যখন ব্যবসায়িক উদ্দেশ্যে, বাণিজ্যিক উদ্দেশ্যে কোন একটা বাড়ি ভাড়া গ্রহণ করবেন, তখন বাড়ি ভাড়ার উপর আপনাকে 15% ট্যাক্স দিতে হবে, মূসক দিতে হবে। ধরেন আমার যেটা যে বাসায় আমি থাকি, সে বাসাটা আমি বাড়িওয়ালার কাছ থেকে ভাড়া হিসেবে গ্রহণ করেছি, আমি প্রতি মাসে একটা ভাড়া দিই। এখানে কিন্তু কোনো মূসক দিতে হবে না, কেননা আমি এখানে আবাসিক কাজে ব্যবহার করছি, বাণিজ্যিক কাজে ব্যবহার করছি না। যদি আপনি বাড়ি ভাড়া নিয়ে সেখানে যদি ব্যবসা করেন, বাণিজ্যিক কাজে ব্যবহার করেন, তাহলে বাড়ি ভাড়ার উপর আপনাকে 15% ট্যাক্স দিতে হবে। একটা মজার জিনিস খেয়াল করেন, বাড়ি ভাড়াটা পাচ্ছে কে? বাড়িওয়ালা। কিন্তু বাড়ি ভাড়ার উপর ট্যাক্সটা দিতে হচ্ছে কাকে? বাড়িওয়ালাকে না, আপনাকে, সরকারকে আপনাকে জমা দিতে হচ্ছে। ভ্যাটের ফিলোসফিটা কি? খুব সোজা। ভ্যাটের ফিলোসফি হচ্ছে, আমি একটা পণ্য বা সেবা বিক্রয় করব, ভালো করে শোনেন, আমি একটা পণ্য বা সেবা বিক্রয় করব, যে মূল্যটা পাচ্ছি ওই মূল্যের মধ্যে সরকারের একটা পাওনা রয়েছে, ওই পাওনাটা আমরা সরকারকে জমা দিতে হবে। অর্থাৎ আমি ব্যবসায়ী হিসেবে সরকারের পক্ষে ভোক্তার কাছ থেকে ট্যাক্সটা কালেকশন করছি। এই কনসেপ্ট অনুযায়ী আমি যে বাড়িওয়ালার কাছ থেকে বাড়িটা ভাড়া নিয়েছি, তাহলে আমি যে বাড়ি ভাড়াটা বাড়িওয়ালাকে দিচ্ছি, তাহলে তো ট্যাক্সটা বাড়িওয়ালার দেওয়ার কথা, আমার দেওয়ার কথা না, ঠিক কিনা? ট্যাক্সটা কিন্তু বাড়িওয়ালার দেওয়ার কথা, আমার দেওয়ার কথা না। কেননা ভ্যাটের মূল কনসেপ্ট হচ্ছে, যিনি টাকাটা সংগ্রহ করবেন, যিনি টাকাটা সংগ্রহ করবেন, যেটাকে পণ বলা হয়, পণ, ওই মূল্যটাকে আমাদের আইনের ভাষায় বলা হয় পণ, প মূর্ধন্য পণ। তো এই যে পণটা সংগ্রহ করা হচ্ছে, এই পণটা যিনি সংগ্রহ করেন তিনি ট্যাক্সটা সরকারকে জমা দেন। কিন্তু এই রেন্ট ট্যাক্সটা একটু ডিফারেন্ট। রেন্ট ট্যাক্সটা হচ্ছে, আপনি যখন বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো একটা বাড়ি ভাড়া নিচ্ছেন, তখন সেই বাড়ি ভাড়ার উপর সরকারকে আপনাকে 15% হারে ট্যাক্সটা জমা দিতে হবে। এই যে 15% হারে আপনি ট্যাক্সটা জমা দিচ্ছেন, সেটা বাড়িওয়ালার দেওয়ার কথা ছিল নিয়ম অনুযায়ী, কিন্তু বাড়িওয়ালা দেবেন না, আপনি দেবেন। আপনি ব্যবসা করছেন, আপনি দেবেন। অর্থাৎ এই ব্যাপারটা রিভার্স হয়ে গেল না? এটাকে বলা হয় রিভার্স ট্যাক্স। এটা একজন প্রশ্ন করেছেন, খুবই চমৎকার। আরেকটা জায়গায় রিভার্স ট্যাক্স রয়েছে বাংলাদেশে। কোনটা? ধরেন আপনি বিদেশ থেকে একটা সফটওয়্যার কিনছেন, বিদেশ থেকে আপনি একটা সফটওয়্যার কিনছেন, সফটওয়্যারটা যে আপনি কিনলেন, তাহলে সফটওয়্যারটার মূল্যটা কে পেলো? যিনি সফটওয়্যারটা সাপ্লাই করলেন তিনি। আচ্ছা, সেই হিসেবে যিনি মূল্যটা পেয়েছেন তারই তো ট্যাক্সটা দেওয়ার কথা না। আপনি যে ইম্পোর্টটা করলেন, সফটওয়্যারটা ইম্পোর্ট করলেন, একটা সার্ভিস ইম্পোর্ট করলেন,
আপনি যখন বিদেশ থেকে কোনো একটা সার্ভিস ইম্পোর্ট করবেন, সেই সার্ভিসের উপর যেই ভ্যাটটা, সেই ভ্যাটটা আপনাকে জমা দিতে হবে, যিনি পণ্যটা মূল্য পেয়েছেন তাকে না। সো এটা হচ্ছে রিভার্স ট্যাক্স। এই দুই জায়গায় রিভার্স ট্যাক্স রয়েছে। আপনাকে প্রশ্ন করতে পারে রিভার্স ট্যাক্স কোথায় কোথায় আছে। আপনি বলবেন বাড়ি ভাড়ার উপর রয়েছে এবং সেবা আমদানির ক্ষেত্রে রয়েছে। সেবা আমদানি এবং বাড়ি ভাড়া এক্ষেত্রে রিভার্স ট্যাক্স রয়েছে। মূল্য, পণ্য বা সেবার মূল্য বা পণ যিনি গ্রহণ করেন তার দেওয়ার কথা মূসকটা, কিন্তু তিনি দেন না। যার কাছ থেকে গ্রহণ করেন তিনি দেন। এই জন্য এই ট্যাক্সটা হচ্ছে রিভার্স ট্যাক্স, উল্টা উল্টা। কাস্টমস ক্যাডারের হায়ারার্কিটা খুব সোজা। আপনি যখন জয়েন করবেন তখন আপনার পদবি হবে সহকারী কমিশনার, এবং আমাদের কাস্টমস আইন অনুযায়ী আমাদেরকে বলা হয়, যদি বাংলায় বলেন বলতে হবে একটু ভালো করে শোনেন, এখন যে কথাটা বলছি ভালো করে শোনেন। যদি বাংলায় বলেন আপনার পদবি হচ্ছে সহকারী কমিশনার, যদি ইংরেজিতে বলেন আপনাকে বলতে হবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ কাস্টমস। শুধু অ্যাসিস্ট্যান্ট কমিশনার বললে হবে না, ভুল হবে। আইনে অ্যাসিস্ট্যান্ট কমিশনার বলে কোনো কিছু নাই, বলতে হবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ কাস্টমস। যদি আপনি সহকারী কমিশনারের পরের যে ধাপটা যান, ওখানে পৌঁছে যান একটা প্রমোশন পাওয়ার পর, সেটা হচ্ছে উপকমিশনার। উপকমিশনার বানানটা একটু ডিফারেন্ট, কিন্তু অনেকে বানানটা পারেন না। উপকমিশনার বানানটা হচ্ছে উপ হাইফেন কমিশনার, অথবা উপকমিশনার একসাথে, মাঝখানে কোনো গ্যাপ নাই। আপনি যদি উপ একটা শব্দ লিখেন, কমিশনার একটা শব্দ লিখেন, আপনার ভুল হবে। উপকমিশনার এভাবে লিখে না, উপকমিশনার একসাথে লিখতে হবে অথবা মাঝখানে একটা হাইফেন দিয়ে লিখতে হবে। উপকমিশনারের ইংরেজি হচ্ছে ডেপুটি কমিশনার অফ কাস্টমস, ডেপুটি কমিশনার না কিন্তু। আপনাকে লিখতে হবে ডেপুটি কমিশনার অফ কাস্টমস। উপকমিশনারের পরের ধাপ যুগ্ম কমিশনার। যুগ্ম কমিশনারের ইংরেজি হচ্ছে জয়েন্ট কমিশনার অফ কাস্টমস। যুগ্ম কমিশনারের পরের ধাপ অতিরিক্ত কমিশনার। অতিরিক্ত কমিশনারের ইংরেজি হচ্ছে অ্যাডিশনাল কমিশনার অফ কাস্টমস। এর পরের ধাপ হচ্ছে কমিশনার। কমিশনারের বাংলাও কমিশনার, ইংরেজি হচ্ছে কমিশনার অফ কাস্টমস। তার পরের ধাপ হচ্ছে মেম্বার, রাজস্ব বোর্ডের মেম্বার। বাংলায় বলি আমরা সদস্য, আর ইংরেজিতে বলি মেম্বার অফ কাস্টমস। তবে আমাদের বিভিন্ন উইং এ বিভিন্ন মেম্বার দায়িত্বপ্রাপ্ত থাকেন, তখন মেম্বারের পর ব্র্যাকেটে যে উইং এ উনি দায়িত্বপ্রাপ্ত ওটা ব্র্যাকেটে লিখতে হয়। মেম্বারের উপরে হচ্ছেন চেয়ারম্যান। আমাদের রাজস্ব বোর্ডের সবার উপরে হচ্ছেন চেয়ারম্যান, এবং চেয়ারম্যানের পদমর্যাদা হচ্ছে সচিব। মেম্বারের পদমর্যাদা হচ্ছে অতিরিক্ত সচিব সচিব। কমিশনারের বা বাংলা ইংলিশ গুলো বলি, মেম্বার হচ্ছেন সেক্রেটারি, মেম্বার বলছি চেয়ারম্যান সেক্রেটারি, মেম্বার হচ্ছেন অ্যাডিশনাল সেক্রেটারি, কমিশনার হচ্ছেন জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল কমিশনার অফ কাস্টমস এবং জয়েন্ট কমিশনার অফ কাস্টমস তারা হচ্ছেন ডেপুটি সেক্রেটারি। আর আমরা যারা ডেপুটি কমিশনার আমরা হচ্ছি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আর যারা অ্যাসিস্ট্যান্ট কমিশনার তারা হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এটা হচ্ছে হায়ারার্কি। আমি আপনাদের মিনিস্ট্রির সাথে কম্পেয়ার করে বলে দিলাম যাতে আপনাদের বলতে সুবিধা হয়। আমি আরেকবার বলি, আপনি জয়েন করবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ কাস্টমস হিসেবে। যদি মিনিস্ট্রির সাথে কম্পেয়ার করে বলেন তাহলে হবে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আপনার একটা প্রমোশন হওয়ার পর কাস্টমসে আপনাকে বলা হবে উপকমিশনার বা ডেপুটি কমিশনার অফ কাস্টমস, তখন আপনি হচ্ছেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আপনি আরেকটা প্রমোশন পাবেন, তখন আপনি হবেন যুগ্ম কমিশনার বা জয়েন্ট কমিশনার অফ কাস্টমস, তখন আপনাকে বলা হবে ডেপুটি সেক্রেটারি। এরপর আপনি আরেকটা প্রমোশন পাবেন, ওটা হচ্ছে অ্যাডিশনাল কমিশনার অফ কাস্টমস বা অতিরিক্ত কমিশনার, এটাও সেম র্যাঙ্কের, ডেপুটি সেক্রেটারি। যখন আপনি কমিশনার হয়ে যাবেন তখন আপনার মিনিস্ট্রির সাথে আপনার র্যাঙ্কের তুলনা হচ্ছে জয়েন্ট সেক্রেটারি। যখন আপনি মেম্বার হবেন তখন আপনি হচ্ছেন অ্যাডিশনাল সেক্রেটারি, আর চেয়ারম্যান হলেন আমাদের সেক্রেটারি। আমাদের কাস্টমস এর যিনি চেয়ারম্যান উনি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের মাননীয় সচিব। যিনি আইআরডি সেক্রেটারি হন তিনি আমাদের ডিপার্টমেন্টের, আমাদের রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হন। একটু আমি আবারও বলছি, যিনি আইআরডির সচিব হন তিনি পদাধিকার বলে আমাদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সো আমাদের চেয়ারম্যানের যে পদটা এটা অ্যাকচুয়ালি মিনিস্ট্রি থেকে আসে, এটা আমাদের ক্যাডার থেকে আসে না, এটা মিনিস্ট্রি থেকে আসে। এটা কিন্তু উনি কাস্টমস ক্যাডারের সদস্য হতেও পারেন নাও হতে পারেন।
কিন্তু আপ টু মেম্বার সবাই কিন্তু কাস্টমস ক্যাডারের সদস্য। কিন্তু চেয়ারম্যান উনি হচ্ছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যিনি সচিব, তিনি পদাধিকার বলে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয়। সো সেটা আসে সরাসরি মন্ত্রণালয় থেকে। আমাদের কাস্টমস ক্যাডার থেকে হতেও পারে, নাও হতে পারে। আমাদের কাস্টমস ক্যাডার থেকে কিভাবে হতে পারে? খুব সহজ। যখন আপনি ডেপুটি সেক্রেটারি হবেন, অর্থাৎ জয়েন্ট কমিশনার হবেন, দ্যাট ইজ জয়েন্ট কমিশনার অফ কাস্টমস, তখন আপনি চাইলে ডিএস পুল নামে একটা পুল রয়েছে, সেই পুলে আপনি চাইলে মিনিস্ট্রিতে চলে যেতে পারেন। তখন আপনি মিনিস্ট্রিতে চলে গেলে যদি আপনি আইআরডি সচিব হন প্রমোশন পেতে পেতে, তখন কিন্তু আপনি আবার রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে কাজ করবেন, দায়িত্ব পালন করবেন। সেক্ষেত্রে আপনি কাস্টমস ক্যাডারের সদস্য হয়েও আপনি কাস্টমসের বা রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হতে পারেন। কিন্তু যদি ওরকম ভাবে না হয়, তাহলে কিন্তু ওই মানে সোজা কথা, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যিনি সচিব তিনি পদাধিকার বলে আমাদের চেয়ারম্যান, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। এই কথাটা একটু মাথায় রাখবেন। কি আর কি, আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনার কাস্টমস এর যিনি চেয়ারম্যান, রাজস্ব বোর্ডের যিনি চেয়ারম্যান, উনি কি কাস্টমস ক্যাডারের সদস্য কিনা? হুট করে হ্যাঁ বলে দেবেন না, জানো একটু ট্রিকি, ঘুরাই বলতে হবে যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যিনি সচিব উনি পদাধিকার বলে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, এই কথাটা বলতে হবে আপনাকে। এই আর কি। একটা প্রশ্ন এসেছে, শুল্ক গোয়েন্দা কিভাবে কাজ করে? খুব সোজা। পুলিশের গোয়েন্দা কিভাবে কাজ করে? গোয়েন্দাগিরি করে। কোথাও কোনো মিস অকারেন্স হচ্ছে কিনা, কোথাও কোনো ঝামেলা হচ্ছে কিনা, কোথাও কোনো অপরাধ হচ্ছে কিনা, এনিথিং এনিথিং এনিথিং, কোথাও দেশের যে সার্বভৌমত্ব সেটা বিঘ্নিত হচ্ছে কিনা, এই পুলিশের গোয়েন্দা বিভাগ দেখে। একটা খুনের তদন্ত, এনিথিং লাইক দ্যাট। আমাদের ডিপার্টমেন্টে দুটো গোয়েন্দা বিভাগ রয়েছে, একটা হচ্ছে শুল্ক গোয়েন্দা আর একটা হচ্ছে মূসক গোয়েন্দা। মূসক গোয়েন্দা দেখে কোথাও কোনো ভ্যাট ফাঁকি হচ্ছে কিনা, কোথাও কোনো অডিটে ভুল হচ্ছে কিনা, কোথাও কোনো দুর্নীতি হচ্ছে কিনা, কোথাও কোনো অনিয়ম হচ্ছে কিনা, কোথাও সরকার বেশি বা কম রেভিনিউ পাচ্ছে কিনা। মূসকের সবকিছু যারা দেখেন বিভিন্ন গোপন তথ্যের ভিত্তিতে, তাদেরকে বলা হয় মূসক গোয়েন্দা। কাস্টমসের এবং বন্ডের কাস্টমসের এবং বন্ডের যত ধরনের গোয়েন্দাগিরি কাজ, গোপন তথ্যের ভিত্তিতে, অবজারভেশনের ভিত্তিতে, অডিটের ভিত্তিতে, অডিট মানে নিরীক্ষার ভিত্তিতে, এই সবকিছুর ভিত্তিতে যে ডিপার্টমেন্ট রাজস্ব সুরক্ষার দায়িত্ব পালন করেন, আমাদের যে দপ্তর রাজস্ব সুরক্ষার দায়িত্ব পালন করেন, তাদেরকে বলা হয় শুল্ক গোয়েন্দা। শুল্ক গোয়েন্দা তো আমাদের পোস্টিং হয়, আমি নিজেও কাজ করেছি শুল্ক গোয়েন্দাতে। আপনি যখন জয়েন করবেন তখন আপনার শুল্ক গোয়েন্দাতে কাজ করতে হবে, মূসক নিরীক্ষা এবং গোয়েন্দাতে কাজ করতে হবে। এই প্রশ্নটা এসেছিল তাই। বন্দর ব্যবস্থাপনার সাথে শুল্ক স্টেশনের সম্পর্ক কি? বলি, সহজ করে বলি। আপনাকে একটা প্রশ্ন করতে পারে, সেটা হচ্ছে কাস্টম হাউস এবং শুল্ক স্টেশনের মধ্যে পার্থক্য কি? খুব সোজা। ধরেন দিনাজপুরের হিলিতে একটা বর্ডার রয়েছে, সে বর্ডার দিয়ে ইমিগ্রেশনও হয়, মানুষ আসা যাওয়া করে, আবার পণ্য আদান প্রদান হয়, অর্থাৎ আমদানি রপ্তানি হয়। আচ্ছা, তো যখন কোন একটা বর্ডার দিয়ে এই ধরনের পণ্য আমদানি রপ্তানি হয়, যদি তাদের কার্যপরিধি হয় খুব ছোট, রেভিনিউর পার্সপেক্টিভে কার্যপরিধি যদি খুব ছোট হয়, সেটাকে বলা হয় এলসি স্টেশন। এলসি স্টেশনের মানে কি? ল্যান্ড কাস্টমস স্টেশন। এলসি স্টেশন বা ল্যান্ড কাস্টমস স্টেশন, এটা হচ্ছে শুল্ক স্টেশন ছোট পরিসরে কাজ হলে। যদি পরিসরটা হয় অনেক বড়, যেমন বেনাপোল দিয়ে মানুষ আসা যাওয়া করে, মানুষ আসা যাওয়া করা হলে সেটাকে ইমিগ্রেশন বলে, সেটা কিন্তু কাস্টমস না। তাহলে কাস্টমস এর কাজটা কি? মানুষের সাথে ব্যাগ থাকে, ব্যাগের মধ্যে পণ্য থাকে, পণ্যের মধ্যে ট্যাক্স থাকে। আমরা শুধু পণ্য এবং সেবা নিয়ে কাজ করি, আর কিচ্ছু না। কাস্টমস কাজ করে শুধু পণ্য এবং সেবা নিয়ে কাজ করে। তো বেনাপোলে যেই ট্রেডটা হয়, যে পণ্য এবং সেবার আদান প্রদান হয় ভারতের সাথে আমাদের, সেটা কিন্তু অনেক হিউজ, অনেক বড় পরিসরে। তখন সেইখানে ওই বড় পরিসরের বড় কাজগুলো, ডিটেলস কাজগুলো করার জন্য একটা অফিস থাকে, ওই অফিসটাকে বলা হয় কাস্টম হাউস। ফর এক্সাম্পল, চট্টগ্রামে যে কাস্টম হাউস রয়েছে আমাদের, যেটা নদী পথে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে নদী পথে যে পণ্যগুলো আসে, নাম্বার ওয়ান। নাম্বার টু, চিটাগং এয়ারপোর্ট দিয়ে
বিভিন্ন দেশ থেকে যে যাত্রীরা আসেন তাদের সাথে কোনো অবৈধ পণ্য আছে কিনা, তাদের সাথে কোনো চোরাচালান সম্পর্কিত পণ্য আছে কিনা, তাদের সাথে কোনো ট্যাক্স দেওয়া হয় না এমন কোনো পণ্য আছে কিনা, ওটাও দেখি আমরা। সাথে ওই নদী পথে যে বাণিজ্যটা হয় বিশ্বের বিভিন্ন দেশের সাথে, চায়না থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের সাথে নদী পথে যে বাণিজ্যটা হয়, সেই পণ্যগুলো এবং সেবাগুলোর যে শুল্কায়নটা, যে শুল্ক সংগ্রহের কাজটা, এটা করা হয় চট্টগ্রাম কাস্টম হাউস দিয়ে। আর যদি সেটা যদি হয় জাস্ট একটা ছোট্ট একটা বর্ডার, এই বর্ডার দিয়ে কিছু পণ্য, সামান্য কিছু পণ্য আমদানি হয়, সেটা হয় শুল্ক স্টেশন বা এলসি স্টেশন হয়। যদি পরিসরটা বড় হয় সেটা হচ্ছে কাস্টম হাউস। এটা জিজ্ঞেস করতে পারে। আহ আরো কিছু প্রশ্ন এসেছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারের সাথে কাস্টমস ক্যাডারের সম্পর্ক কেমন? এই ক্যাডারের পদায়ন কোথায় কোথায় হয়? পদায়ন কোথায় কোথায় হয় আমি বলেছি আমার কথায়, আপনারা জানতে পেরেছেন। বন্দর ব্যবস্থাপনার সাথে কাস্টমস ক্যাডারের সম্পর্কটা কি? খুব সোজা। আপনারা যারা চট্টগ্রাম বন্দর সম্পর্কে জানেন তারা জানেন যে, বা যারা দেখেছেন বা বন্দরের পাশ দিয়ে গেছেন তারা খেয়াল করেছেন না, বড় বড় কিছু কন্টেনার দেখতে একদম হোয়াট শুড আই সে, বড় বড় বাসের মতো মনে হয়, বিভিন্ন রঙের বিভিন্ন কালারের কন্টেনার গুলো সাজিয়ে রাখে, কখনো খেয়াল করেছেন না? আচ্ছা, ধরুন একটা পণ্য বিদেশ থেকে এলো, বিদেশ থেকে আসার পর যদি সেই পণ্যের ডকুমেন্ট গুলো সবগুলো না থাকে, একটা পণ্যের সঙ্গে অনেকগুলো ডকুমেন্ট থাকে, লিঙ্ক থাকে, তারপরে কিছু কিছু আমাদের সার্টিফিকেট দরকার হয়, এনওসি দরকার হয়, ইত্যাদি ইত্যাদি ডকুমেন্ট আছে। যদি সবগুলো ডকুমেন্ট যদি সঙ্গে না থাকে, ধরুন ডকুমেন্ট আসতে আমাদের 2 দিন সময় লাগছে, তখন তো পণ্যটা আমরা ছাড় করতে পারবো না, আমরা ছেড়ে দিতে পারবো না। তখন পণ্যটা কোথাও জমা রাখতে হবে। ওই জমা রাখার কাজটা করেন চিটাগং পোর্ট বা চট্টগ্রাম বন্দর। দ্যাট ইজ, দে আর দ্য কাস্টোডিয়ান অফ দ্য গুডস। তারা হচ্ছে পণ্যের একটা কাস্টোডিয়ান, তারা হেফাজতকারী, তারা সেই পণ্যটা জমা রাখেন। আচ্ছা, সেখানে পণ্যগুলো জমা থাকে, তারা সেটা দেখাশোনা করেন, এখন সকল দায়িত্ব তাদের। সেখান থেকে পণ্য চুরি গেলে, কোনো ক্ষতি হলে সকল দায়িত্ব কিন্তু পোর্টের, কাস্টমসের না। কাস্টমসের কাজটা কি, যখন পণ্যটার, অথবা এমন হতে পারে কি, যিনি ইম্পোর্টার, ধরেন একটা ভদ্রলোক ইম্পোর্ট করেছেন, ওই প্রোডাক্টটার যে ট্যাক্সটা, ওই ট্যাক্সটা উনি জোগাড় করতে পারেন নাই, ওটার যে টোটাল যে করটা যেটা সরকার পাবে, ওটা উনি জোগাড় করতে পারেন না, ওনার একটু সময় লাগছে, 10 দিন সময় লাগছে। ওই 10 দিন পণ্যটা জমা রাখবে হচ্ছে চিটাগাং পোর্ট, জমা রাখবে চিটাগাং পোর্ট। হচ্ছে দে আর দ্য কাস্টোডিয়ান অফ দ্য গুডস, তারা পণ্যের একটা জামিনদার, তারা ওখানে জমা রাখে পণ্যটা। ওই পণ্যটা জমা রাখার পরিবর্তে তারা একটা চার্জ পায়, তারা একটা, এই যে আমরা বাড়িতে যেমন আমরা যখন বাড়িতে থাকি তখন আমরা একটা বাড়িওয়ালাকে বাড়ি ভাড়া দিই না, ওরকম ওই যে পণ্যগুলো পোর্টে রাখা হচ্ছে, পোর্ট থেকে শেড দিচ্ছে, পোর্টের উপরে ঘর আছে, ঘরে রাখছে, বৃষ্টি থেকে রক্ষা করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, নিরাপত্তা দেওয়া হচ্ছে, চুরি হচ্ছে না। এই যে কাস্টমস এর কাজ শুরু করার আগে পণ্যগুলো যেখানে থাকে সেটাকে পোর্ট বলা হয়, এবং পোর্ট এটার পরিবর্তে একটা টাকা পায়, একটা আহ ভাড়া পাই। এটা হচ্ছে আমাদের সাথে পোর্টের সম্পর্ক। পোর্ট পণ্যের কাস্টোডিয়ান, আর আমরা পণ্যটা শুল্কায়ন করি। যখন সব ডকুমেন্ট ওকে থাকে, তখন যিনি আমদানিকারক তিনি গিয়ে পোর্টকে দেখান যে আমার সব ডকুমেন্ট ওকে, আমি সব ট্যাক্স ট্যাক্স দিয়ে ফেলছি, তখন পোর্ট পণ্যটা ছেড়ে দেয়। তখন পণ্যটা গিয়ে তাদের যে ফ্যাক্টরি প্রিমিজেস বা তাদের বিজনেস প্রিমিজেস, সেখানে চলে যায় পণ্যটা। এভাবে হয়। এরপর কাস্টমস কেন প্রথম চয়েস বলেছি, শুল্ক বিভাগের প্রাতিষ্ঠানিক কাঠামো এবং কাজ বলেছি। আচ্ছা, আমাদের নিচে কারা কাজ করে সেটা একটু বলি, যারা আমার জুনিয়র কলিগ তাদের সম্পর্কে বলি। আপনি যখন জয়েন করবেন তখন আপনার পদবি হবে সহকারী কমিশনার। সহকারী কমিশনারের নিচের যে পোস্টটা, যে হায়ারার্কি, সেটা হচ্ছে রাজস্ব কর্মকর্তা। রাজস্ব কর্মকর্তার নিচের যে পোস্টটা, সেটা হচ্ছে সহকারী রাজস্ব কর্মকর্তা। এতটুকুতে শেষ। এরপর আমাদের অফিস চালানোর বিষয় থাকে। অফিস চালানোর বিষয়ের জন্য আমাদের এলডি লাগে, দ্যাট ইজ লোয়ার ডিভিশনাল ক্লার্ক। ইউডি লাগে, আপার ডিভিশনাল ক্লার্ক, মানে উচ্চমান সহকারী, আর একজন হচ্ছে নিম্নমান সহকারী, এলডি ইউডি আমরা এইভাবে বলি। এরপর টাইপিস্ট লাগে, আমাদের ক্যাশিয়ার লাগে, আমাদের সিপাহী লাগে। সিপাহীর কাজটা কি? সিপাহীর কাজটা হচ্ছে আমরা
রাজস্ব সংক্রান্ত যে কোনো কাজ তাকে করতে বললে, কোনো একটা খবর নিয়ে আসা, কোনো একটা গাড়ি ধরা, আমরা কিন্তু প্রিভেন্টিভ কাজ করি। প্রিভেন্টিভ কাজ করলে তখন সেই ক্ষেত্রে গাড়ি ধরতে হয়, গাড়ি ধরে সেটা কোথাও দিয়ে আসতে হয় বা জিম্মায় রাখতে হয়, পরে ট্যাক্সটা পাওয়ার পর সেটা ছেড়ে দিই। এই কাজগুলো সিপাহীরা করে। এমএলএসএস, এমএলএসএস হচ্ছে এমএলএসএস এর ইলাবোরেশনটা কি জানো? মেম্বার অফ দ্য লোয়ার সাবঅর্ডিনেট স্টাফ, সম্ভবত ভুলে গেছি, পুরোপুরি মনে নাই। তো এমএলএসএস হচ্ছে কি আমাদের চা বানিয়ে দেওয়া, রান্না বান্না করা, নাস্তা বানিয়ে দেওয়া, ঘর মোছা, এই সবগুলো কাজ করে, নাস্তা নিয়ে আসা, এই সবগুলো কাজ করে। আর কোনো প্রশ্ন দেখি এসেছে কিনা। আপনি কেন এটা প্রথম চয়েস দিলাম এটা আমি বলেছি। তারপরে এগুলো তো সব বলা হয়েছে মোটামুটি, যা যা প্রশ্ন দেখছি। নতুন প্রশ্ন যদি থাকে তাহলে বললে ভালো হয়। আর আরেকটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে সার্চার্স। সার্চার্স জিনিসটা খুব সোজা। সার্চার্স হচ্ছে কি, একটা পণ্য বা একটা সেবা সরকার যদি মনে করেন সময়ে সময়ে গেজেট পাবলিশের মাধ্যমে একটা পণ্য বা সেবার উপর অতিরিক্ত একটা মাসুল নির্ধারণ করতে পারেন। আমি আবার বলছি, সরকার যদি মনে করেন, সবাই একটু ওয়েট করবেন, সম্ভবত জনাব সুশান্ত পাল দাদার হচ্ছে ওখানে নেট প্রবলেম, খুব শীঘ্র জয়েন করবেন। আপনারা আপনাদের প্রশ্নগুলো কাইন্ডলি হচ্ছে আমাদেরকে করবেন। মোটামুটি হচ্ছে ওভারঅল অনেকগুলো ডিসকাশন আমরা করে ফেলেছি, দাদা অনেকগুলো খুব সুন্দর করে হচ্ছে প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। আপনারা আপনাদের প্রশ্নগুলো কাইন্ডলি করবেন, আপনাদের প্রশ্নগুলো কাইন্ডলি করবেন। আমরা অনেকগুলো দাদা অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই উত্তর দিবেন, কাইন্ডলি উত্তরগুলো করবেন দাদা। ইন্টারনেট কানেকশনটা অফ হয়ে গিয়েছিল। জসিম ভাই, কথা কি শোনা যাচ্ছে আমার কথা? একদম ক্লিয়ার। থ্যাংক ইউ। সারচার্জ হচ্ছে সরকার যদি মনে করেন কোনো পণ্য বা সেবার উপরে সকল ট্যাক্স ছাড়াও একটা অ্যাডিশনাল মাসুল ধার্য করতে পারেন গেজেট পাবলিশের মাধ্যমে, এটাকে সারচার্জ বলা হয়। ফর এক্সাম্পল, এই যে ইট ভাটাগুলো আছে না, এই যে আমরা ইট কিনি, বিভিন্ন কাজে ইট কিনি, তো ইটের উপর কিন্তু আমরা সরকার একটা কর আমরা পাই, এবং ইট ভাটার করটাও আমরা দেখি। হ্যাঁ? আচ্ছা, যেটাকে আমরা বলি ভ্যাট। তো ইট ভাটার উপর যে, এটাও কিন্তু ট্যারিফ করা। আপনাদের বলে ট্যারিফ নিয়ে প্রশ্ন আসছিল না, ট্যারিফটা খুব সোজা। সরকার যদি আপনার ভ্যাটটা নির্ধারণ করে দেয় সেটা ট্যারিফ। সরকার যদি আপনার ভ্যাটটা নির্ধারণ করে না দেয়, আপনি যে দামে বিক্রি করবেন সেই দামে বিভিন্ন ভাবে ভ্যাটটা ভ্যারি করতে পারে, সেটা হচ্ছে ট্যারিফ না। ট্যারিফটা ফিক্সড। আপনার ইটভাটায় আপনি এক সেকশনের জন্য যে টাকাটা ট্যাক্স দেবেন, আপনার পাশের যে ইটভাটা, সেই ইটভাটার ইটের কোয়ালিটি যেমনই হোক না কেন, তার ট্যাক্সের পরিমাণটাও সেম হবে। ইটের দামটাও সরকার নির্ধারণ করে দিবে। দামটা মানে কি, আমরা একটা দাম নির্ধারণ করি, দাম নির্ধারণ করে বলি একটা ইটের দাম এত, এবং তুমি এটার উপর এই টাকাটা ট্যাক্স দিবা। এটা হচ্ছে ট্যারিফ করে দেওয়া। তো যেটা বলতেছিলাম, ইটভাটার উপরে সরকার 1% হারে সারচার্জ নির্ধারণ করেছেন। 1%। এই এটাই হচ্ছে সারচার্জ। যেমন বিড়ির উপরে 1% হারে সারচার্জ নির্ধারণ করা আছে, এটাই হচ্ছে সারচার্জ। সরকার চাইলে কোনো ব্যক্তির করের উপরে সারচার্জ নির্ধারণ করতে পারেন, এটা স্ল্যাব আছে বিভিন্ন ধরনের। অর্থাৎ সরকার গেজেট পাবলিশের মাধ্যমে সময়ে সময়ে কোনো পণ্য বা সেবার অন্যান্য আনুষঙ্গিক কর ব্যতীত বাড়তি যে করটা নির্ধারণ করেন নির্দিষ্ট হারে, ওটাকে সারচার্জ বলা হয়। ওকে, আর কি কি প্রশ্ন এসেছে একটু দেখি। সহকারী কমিশনারের কাজসমূহ, আমাদের বেসিক্যালি কাজ হচ্ছে মনিটরিং করা। আমাদের ফিল্ড অফিসার, কাস্টমস ডিপার্টমেন্টের ফিল্ড অফিসার হচ্ছেন ARO, অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার। তারাই হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের প্রাণ শক্তি, তারাই হচ্ছেন আমাদের ডিপার্টমেন্টের মূল চালিকা শক্তি। তারা ফিল্ডে কাজ করেন, এরপর তাদের কাজগুলোকে মনিটরিং করেন বা তাদের কাজগুলো বিভিন্নভাবে সহযোগিতা করেন আরো রেভিনিউ অফিসার। আর তাদের টোটাল বিষয়টাকে মনিটরিং করেন হচ্ছে না সহকারী কমিশনার।
তার মানে কিন্তু এই না যে সহকারী কমিশনার ফিল্ডে নামবেন না, তা কিন্তু না। আমরা সব কাজই করতে পারি, কিন্তু একদম বেসিক কাজগুলো, এই যে দোকানে দোকানে গিয়ে ট্যাক্স নিয়ে আসা, বা দোকানে দোকানে গিয়ে ট্যাক্সটা নিয়ে আসেন, অ্যাকচুয়ালি ট্যাক্স সম্পর্কে যাচাই করা, অর্থাৎ কোন দোকানে কত টাকা ট্যাক্স হতে পারে, কোন প্রতিষ্ঠানে কত টাকা ট্যাক্স হতে পারে, তারা যে ট্যাক্সটা দিচ্ছেন এটা কি প্রপার ট্যাক্স দিচ্ছেন কিনা, একটা মিষ্টির দোকান যে টাকাটা ট্যাক্স দেওয়ার কথা সেটা দিচ্ছেন কিনা, ফাঁকি দিচ্ছেন কিনা, এই কাজগুলো এআরও করে, ইন্সপেক্টররা করে। এআরও কি ইন্সপেক্টর বলা হতো একটা সময়, এখন বলা হয় এআরও। আমাদের আরোদেরকে এক সময় বলা হতো সুপারিনটেন্ডেন্ট অফ কাস্টমস, এখন বলা হয় আরও, রেভিনিউ অফিসার বলা হয়। আচ্ছা, তারপর কর এবং শুল্কের মধ্যকার পার্থক্য আমি বলেছি। ঝুঁকি ব্যবস্থাপনা কিভাবে কাজ করে, গোপন সংবাদের ভিত্তিতে করে। একটা ব্যবসায়ীর, একটা প্রতিষ্ঠানের, যে কোনো কিছু, একজন আমদানিকারকের, যে কোনো বিজনেস এন্টিটি, আমরা বলি ব্যবসায়িক সত্তা, একটা ব্যবসায়িক সত্তার ব্যবসার যে ধরন, সেই ধরনগুলো নির্দিষ্ট একটা সময়, একটা টাইম ফ্রেমে যাচাই বাছাই করে কোনো ধরনের অ্যানোমালি আছে কিনা, কোনো ধরনের ভুল আছে কিনা, কোনো ধরনের শুল্ক ফাঁকি, জেলা ভ্যাট অফিসের প্রধান কোন পদমর্যাদার আছে, এটা আমি বলেছি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আচ্ছা, কোন শুল্ক ফাঁকি আছে কিনা, এই ধরনের যে কাজগুলো, এই কাজগুলো আমরা দুভাবে করতে পারি। এক, যদি গোপন সংবাদের ভিত্তিতে কাজটা করা যেতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু, একটা ব্যবসায়ীর ব্যবসার আগের ডকুমেন্ট গুলো, বর্তমান ডকুমেন্ট গুলো সবগুলো যদি আমরা যাচাই করি, তাহলে তার ব্যবসার পরিধি যদি বাড়ে, ট্যাক্স যদি কমে যায়, বোঝা যাবে। অথবা আমাদের একটা সেল রয়েছে, যেটাকে আমরা বলি সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল বা সিআইসি। সিআইসি করে কি, একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে ব্যাংকের লেনদেন গুলো, সেই লেনদেন গুলো সকল তথ্য কিন্তু আমরা পেয়ে যাই। এখন আপনারা জানেন ইন্টারনেটের যুগ, সফটওয়্যারের যুগ, আপনার ব্যাংকের সকল তথ্য আপনার এনআইডি নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু পাওয়া সম্ভব। সেইগুলোর তথ্যগুলো সব আমরা সংগ্রহ করে দেখি আপনার বিজনেস ভলিউম কতটুকু, আপনি কতটুকু ইম্পোর্ট করছেন, কতটুকু ট্যাক্স দিচ্ছেন। ফর এক্সাম্পল, ধরুন আপনি একজন বন্ডার, আপনার একটা বন্ডেড ওয়্যারহাউস আছে, অর্থাৎ আমি আগেই বলেছি বন্ড সুবিধায় আপনি পণ্য আমদানি করেছেন বা করেন। বন্ড সুবিধায় যেহেতু পণ্য আমদানি করেন, সেহেতু সরকারকে আপনি কোনো ট্যাক্স দিচ্ছেন না, আপনি শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানি করছেন। এখন আপনি শুল্কমুক্ত সুবিধায় যে পণ্য আমদানি করছেন, সে আপনি পণ্য আমদানি করেছেন 20 মেট্রিক টন। এখন 20 মেট্রিক টন পণ্য আমদানি করার পর আপনার এক্সপোর্ট হতে পারে হয়তো 19 মেট্রিক টন বা 19.5 মেট্রিক টন। আমি ধরে নিচ্ছি আধা টন বা কিছু পরিমাণ পণ্য আপনার ওয়াস্টেজ। সাধারণত ওয়াস্টেজকে আমরা ধরে নিই 10%, একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে আমরা 10% ওয়াস্টেজ ধরে নিই। তাহলে 20 মেট্রিক টন যদি পণ্য আমদানি করা হয়, 18 মেট্রিক টন আপনার এক্সপোর্ট করার কথা। এখন আপনি এক্সপোর্ট করেছেন কি করেননি, সকল কিছু আপনার ব্যাংকের ডকুমেন্ট সার্চ করলে বেরিয়ে যাবে। কোন ব্যাংক আপনাকে এলসি ইস্যু করেছে, এলসি তে আপনি কতটুকু এক্সপোর্ট করেছেন, কতটুকু ইম্পোর্ট করেছেন, আপনার তথ্য সব আমাদের কাছে আছে। ধরুন আপনি গত অর্থ বছরে যেটুকু ইম্পোর্ট করলেন 20 টন, আর আপনি এক্সপোর্ট করেছেন 1 টন, 2 টন, তার মানে বাকি পণ্যটা, বাকি যে 16 টন, সেটা আপনি লোকাল মার্কেটে বিক্রি করেছেন। তখন আমি এই তথ্যের ভিত্তিতে আপনাকে অডিট করা শুরু করব, আপনাকে নিরীক্ষা করা শুরু করব। আপনার কাগজপত্র ধরে নিয়ে আসবো, ধরে নিয়ে এসে সেখান থেকে অডিট করব, আপনাদের শেয়ারিং এর সুযোগ দেওয়া হবে, সবকিছু দেওয়া হবে, আইনগত যা যা প্রসিডিউর সব মেনটেন করা হবে। এইভাবে করে আমরা ঝুঁকি ব্যবস্থাপনার কাজগুলো করি। আরেকটা হতে পারে, যখন আমরা এয়ারপোর্টে কাজ করি তখন আমরা পাসপোর্ট দেখি, পাসপোর্ট দেখে যদি আমাদের কাছে মনে হয় যে এই প্যাসেঞ্জারের অ্যারাইভেল হচ্ছে ফ্রিকোয়েন্ট অ্যারাইভেল, অর্থাৎ তিনি খুব ঘন ঘন আসা যাওয়া করেন, খুব ঘন ঘন দুবাই থেকে খুব ঘন ঘন আসা যাওয়া করেন, যেটাকে আমরা বলি ফ্রিকোয়েন্ট অ্যারাইভেল। তো একজন মানুষের যদি স্বাভাবিক অবস্থার চাইতে বেশি আসা যাওয়া করেন, তখন আমরা জিজ্ঞেস করি আপনি কি কাজ করেন। ধরেন ইনি বলে আমি দুবাই ব্যবসা করি। কিসের ব্যবসা করেন? অমুকের ব্যবসা করি। তখন আমরা সেই ব্যবসা নিয়ে কিছু কিছু প্রশ্ন জিজ্ঞেস করি। আমরা কিন্তু মোটামুটি প্রায় বিজনেস সম্পর্কে আমাদের জানা হয়ে যায় চাকরি করার সূত্রে। তো আমরা জিজ্ঞেস করি, ও আপনার দোকান কোথায়, আপনি কিভাবে ইম্পোর্ট করেন, কোন জায়গা থেকে ইম্পোর্ট করেন, কিভাবে পণ্য সাপ্লাই করেন। এভাবে কিছুক্ষণ জেরা করার পর তার বডি ল্যাঙ্গুয়েজ, তার চোখের এক্সপ্রেশন, তার বলার ধরন, সবকিছু যখন আমাদের সন্দেহজনক মনে হয়, তখন আমরা তাকে সার্চ করা শুরু করি, তার বডি সার্চ করা শুরু করি। তখন বডি সার্চ করলে অনেক সময় আমরা গোল্ড পাচ্ছি, যেটাকে আমরা বলি স্বর্ণ চোরাচালান।
স্বর্ণ চোরাচালানের পণ্য পাচ্ছি, অনেক সময় ড্রাগ পাই। আমি পার্সোনালি এই ধরনের প্রচুর অ্যান্টি স্মাগলিং অপারেশনে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে, প্রচুর। আমার টিম অংশগ্রহণ করেছেন এবং আমরা টোটাল টিম মিলে এরকম অনেকগুলো চোরাচালান ধরেছি। সেখানে ড্রাগ ছিল, সেখানে গোল্ড ছিল, সেখানে কাউন্টারফিট মানি ছিল, মানে জাল মুদ্রা ছিল, সেখানে একবার ধরেছিলাম টর্টোয়েস ছিল। এরকম আমরা বিভিন্ন অপারেশন করেছি। হ্যাঁ, স্বর্ণ সবচেয়ে বেশি ধরেছি আমি, স্বর্ণ। তো এই ধরনের করে আমরা অনেক সময় হেরোইন থাকে। তো এই ধরনের করে আমরা রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেমে কাজ করি। অনেক সময় কিছু জিজ্ঞেস করতে হয় না। আমরা কিন্তু যারা এয়ারপোর্টে কাজ করি, দীর্ঘদিন ধরে কাজ করতে করতে একটা মানুষের বডি মুভমেন্ট, তাকানোর ধরন, হাঁটার ধরন, তার আমাদের কাস্টমস এরিয়া ছেড়ে চলে যাচ্ছেন, তার তাড়াহুড়া আছে কিনা, এই ব্যাপারগুলো দেখে আমরা কিন্তু অনেক সময় ধরে ফেলি, গিয়ে বলি আমি আপনার বডি সার্চ করবো, এক্সেট্রা এক্সেট্রা। আচ্ছা, আবার অনেক সময় আমাদের ইনফরমেশন থাকে, বিভিন্ন ইনফর্মার আমাদের ইনফরমেশন দিয়ে থাকেন এবং তার পরিবর্তে আমরা তাদেরকে পেমেন্টও করি। এটার জন্য সরকারিভাবে পেমেন্ট করা হয়, সরকার সেই সিস্টেম রেখেছেন। তো এই ধরনের বিভিন্ন রকমের আরেকটা সিস্টেম আপনাদের বলি। আপনারা যারা কাস্টমস ক্যাডারে আসতে চাইছেন তাদের জন্য একটা সুসংবাদ। বাংলাদেশ সরকার একটা সিস্টেম চালু করেছেন কাস্টমস এবং ট্যাক্স ক্যাডারের জন্য। সেটা হলো, আপনি সরকারকে যেই টাকাটা উদ্ধার করে দেবেন, যেটা আপনার বিচক্ষণতা, বুদ্ধিমত্তা এবং প্রোঅ্যাক্টিভিটির মাধ্যমে সরকার পাচ্ছেন, সেই রাজস্বের 10% আপনাদের টিমকে দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি কোনো একটা গোল্ড স্মাগলিং ধরে দেন, যদি সেই গোল্ড স্মাগলিং এটা মামলা হয়, মামলায় যদি সরকার জেতার পর যদি সেই পণ্যটা বিক্রি করা হয়, স্বর্ণগুলো বিক্রয় করা হয়, ধরেন বিক্রয় করে পাওয়া গেল সে 80 লাখ টাকা, 80 লাখ টাকার মধ্যে 8 লক্ষ টাকা আপনাদের টিমটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। এটা কাস্টমস ক্যাডারে রয়েছে, ট্যাক্স ক্যাডারে রয়েছে। ধরুন আপনি ভ্যাটের কোন একটা বড় মামলা করলেন। হ্যাঁ, ধরেন আপনি একটা মামলা করে সরকারকে রাজস্ব উদ্ঘাটন করে দিলেন 27 কোটি টাকা। আপনি একটা প্রতিষ্ঠানে অডিট করলেন, অডিট করে কাগজপত্র নিয়ে আসলেন, নিয়ে এসে আপনি সরকারকে রাজস্ব উদ্ঘাটন করতে দিলেন 27 কোটি টাকা। ওটা 10% আপনার পুরো টিমকে বন্টন করে দেওয়া হবে। এবং সে বন্টনটা কিভাবে হয়? পদমর্যাদা অনুযায়ী টাকার পরিমাণটা নির্ধারণ করে দেওয়া থাকে, সে অনুযায়ী ভাগ হয়। অর্থাৎ আপনি 2,70,00,000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন রিওয়ার্ড মানি হিসাবে। এটাকে রিওয়ার্ড মানি বলা হয়। এটা একদম বৈধ অর্থ, হোয়াইট মানি। এটা আপনি এবং আপনার টিম এটা একদম বৈধ উপায়ে পেয়ে যাবেন। তা আমরা এই ধরনের রিওয়ার্ড মানি প্রায় সময় পেয়ে থাকি এবং এটা আমাদের কাজের উৎসাহ, কাজের আগ্রহ অনেকটুকু বাড়িয়ে দেয়। আপনারা যদি ভালো কাজ করেন, আপনারা যদি ডিপার্টমেন্টকে সার্ভ করেন, সরকারকে সার্ভ করেন, তাহলে সরকার আপনাদের জন্য এই প্রভিশনটা রেখেছেন। আচ্ছা, ব্যাক টু ব্যাক এলসিপি খুব সোজা। ধরেন আপনি একজন বন্ডার, আপনি একজন বন্ডার, ফাইন, ভালো করে খেয়াল করেন। এখন আপনি আপনার প্রতিষ্ঠানে শার্ট বানান, শার্ট, ওকে। তো শার্টের যে বোতামগুলো লাগে, সেই বোতামগুলো আপনি ইম্পোর্ট করেন না। আপনি করলেন কি, লোকালি অন্য একটা প্রতিষ্ঠানকে, যে প্রতিষ্ঠানটা বন্ডের প্রতিষ্ঠান না, ভালো করে খেয়াল করেন, যে প্রতিষ্ঠানটা বন্ডের প্রতিষ্ঠান না, তাকে আপনি বললেন যে ভাই আমি তোমার কাছ থেকে বাটন কিনবো, এই বাটনগুলো আমার এই পরিমাণ বাটন লাগবে। তখন ওই প্রতিষ্ঠান যে বাটনটা আপনার জন্য আমদানি করবে, আপনাকে সাপ্লাই করবে, ওই বাটনটাও কিন্তু বিদেশে এক্সপোর্ট হবে। সো সেই বাটনটা উনি শুল্ক মুক্ত সুবিধায় আনতে পারবেন। এবং আপনার সাথে ওই প্রতিষ্ঠানের যে চুক্তিটা, সেই চুক্তিটাকে বলা হয় ব্যাক টু ব্যাক এলসি। অর্থাৎ একজন বন্ডার যখন কোনো একটা উপাদান, কাঁচামাল লোকালি প্রকিউর করার সময় যে চুক্তিটা হয়, ওটাকে বলা হয় ব্যাক টু ব্যাক এলসি। তারপর অ্যাপ্লাইড কেমিস্ট্রির সঙ্গে সম্পর্ক কি, কাস্টমস কেন ফার্স্ট চয়েস, কাজ, কৃষির সাথে কাস্টমস এর রিলেশন কি, এগুলো নিয়ে ভয় পাবার কিছু নেই। আমাদের অনেকে আছেন যারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ছিলেন, তারা আছেন, এগুলো পারবেন, কোনো সমস্যা নেই। রসায়নের সাথে আমাদের কেমিস্ট্রির প্রচুর অফিসার রয়েছেন। কাস্টমস এর কাজের ক্ষেত্রে বলেছি, ফুড নিউট্রিশনের সঙ্গে সম্পর্ক, অন্য ক্যাডারের ভাইবার থেকে নেওয়া ক্লাস নলেজ নাই, কি পড়া যায়, প্রকৌশলী হয়ে কেন আসতে চাইছেন, ওকে। কাস্টমস কেন দ্বিতীয় পছন্দ, কেন প্রথম পছন্দ দিলেন না। ফার্মাসির সাথে কাস্টমস এর সম্পর্ক, টেক্সটাইল, দেশের অর্থনীতিতে কাস্টমস ক্যাডারদের আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, এগুলো জীবনও জিজ্ঞেস করবে না। নেতিবাচক দিক সম্পর্কে জানতে চাই। এটা প্রত্যেকটা ক্যাডারের নেতিবাচক দিক রয়েছে।
প্রত্যেকটা ক্যাডারের কিছু কিছু দিক রয়েছে যেগুলো নেতিবাচক দিক, সেগুলো আপনি অ্যাভেল করবেন কি করবেন না আপনার ব্যাপার, ইটস অল অ্যাবাউট ইউর চয়েস। সো যদি নেতিবাচক দিক সম্পর্কে জানতে চাওয়া হয় তখন আপনি বলবেন আমার জানা মতে কোনো নেতিবাচক দিক নেই। যে নেতিবাচক দিকগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা ক্যাডারে রয়েছে, সেগুলো থেকে নিজেকে যতটা সম্ভব দূরে সরিয়ে রেখে আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করব এবং দেশ এবং দেশের মানুষকে যথাযোগ্য সেবাটা প্রদান করব, আইনি সেবাটা প্রদান করব। আচ্ছা, সমাজ কল্যাণের পরে কেন এখানে আসতে চান? ডিরেক্ট ট্যাক্স ইনডিরেক্ট ট্যাক্স আমি বলেছি, বন্ডের ওয়্যার হাউস কথা বলা হয়ে গেছে, এটা নিয়ে পলিটিক্যাল সায়েন্স থেকে কেন আসতে চাইছেন, বিজনেস গ্রাজুয়েশন থেকে আসতে চাইছেন কেন, সাহিত্যের সাথে কাস্টমস এর সম্পর্ক, আমাদের প্রচুর সাহিত্যের পড়াশোনা করা অনেক অফিসার রয়েছেন, এটা কোনো ব্যাপারই না। গণিতে পড়ে কেন আসতে চাইছেন, ইন্ট্রোডিউস ইউর সেলফ এটা নিয়ে বলা, কাস্টমস ক্যাডারের সহকারী কমিশনার কেন প্রথম চয়েস, অনেক প্রশ্ন, ভেরি গুড, ভালো। অনেক মূসক কিভাবে নির্ধারিত হয় এটা তো বলেছি। একটা পণ্যের যেই, ধরেন আপনি একটা পণ্য কিনেছেন 100 টাকায়, আপনি সেটা 20 টাকা প্রফিট করে বিক্রি করবেন, অর্থাৎ 100 টাকার সঙ্গে আপনি 20 টাকা যোগ যোগ করেছেন, সংযোজন করেছেন, ওই 20 টাকার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে। আচ্ছা, একটা মজার জিনিস বলি, ধরেন আপনি 100 টাকা দিয়ে একটা পণ্য ক্রয় করলেন, ফাইন, সেখানে আপনি সরকারকে ট্যাক্স দিয়েছেন 15 টাকা, 15% ট্যাক্স, 15 টাকা, ফাইন, অর্থাৎ ভ্যাট দিয়েছেন 15 টাকা। আপনি যখন 120 টাকা দিয়ে পণ্যটা বিক্রয় করলেন, তখন আপনি ব্যবসা, আমি আগেই বলেছি, ট্যাক্সটা জমা দেওয়ার দায়িত্ব কিন্তু ভোক্তার না, ব্যবসায়ীর। তখন ওই 120 টাকার উপর ট্যাক্সটা কত হবে বলেন? 100 টাকায় 15 টাকা, 20 টাকায় কত, 15% হলে 6 টাকা। আচ্ছা, তো 6 টাকা না, সরি, 3 টাকা। তো ওই যে 3 টাকা, 3 টাকা আর 15 টাকা কত হয়? 18 টাকা। ওই 18 টাকা আপনি সরকারকে জমা দেবেন, জমা দেওয়ার পর আপনাকে 15 টাকা ফেরত দিয়ে দিবে সরকার। ওই 15 টাকাটা হচ্ছে রেয়াত। সো আপনাকে কিন্তু একই ট্যাক্স বারবার দিতে হবে না, এটাকে বলা হয় ক্যাসকেডিং ইফেক্ট। ভ্যাটে কোনো ক্যাসকেডিং ইফেক্ট নাই কিন্তু, কেননা আপনি যে পণ্য, যে ট্যাক্সটা আপনি দিয়ে দিচ্ছেন, ওই ট্যাক্সটা কিন্তু সরকার আপনাকে রেয়াত হিসেবে ফেরত দিয়ে দিচ্ছে। সো এখানে কোনো ক্যাসকেডিং ইফেক্ট নাই, অর্থাৎ একই পরিমাণ ট্যাক্স আপনি বারবার দিচ্ছেন না, আপনাকে সরকার ফেরত দিয়ে দিচ্ছে। তবে একটা কথা বলে রাখা দরকার, যদি আপনি রেয়াত গ্রহণ করতে চান তাহলে আপনাকে সরকারকে ট্যাক্স দিতে হবে 15% হারে। আমি আবারও বলছি, যদি আপনি রেয়াত গ্রহণ করতে চান আপনাকে সরকারকে ট্যাক্স দিতে হবে 15% হারে। 4% হারে দিলে আপনি কোনো রেয়াতি সুবিধা পাবেন না। অর্থাৎ যদি আপনি টার্নওভার করের জন্য তালিকাভুক্ত হন বা নিবন্ধিত হন, তাহলে আপনি কোনো রেয়াত দাবি করতে পারবেন না। আপনাকে রেয়াত পেতে হলে 15% হারে ট্যাক্স দিতে হবে, অন্যথায় আপনি কোনো রেয়াত দাবি করতে পারবেন না। আহ মোটামুটি এগুলোই ছিল। জসিম ভাই, আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি আমার প্রশ্নগুলো মোটামুটি বলে ফেলছি আর কি। আর কোনো প্রশ্ন এসেছে কিনা, বা ভালো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন, আমি যতটুকু পারি বলবো। একটি প্রশ্ন এসেছিল এরকম যে আমাদের কাস্টমস ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টে বা বর্তমান যে আমাদের অর্থনৈতিক যে অগ্রযাত্রা, এখানে কি ধরনের ভূমিকা পালন করছে বা কিভাবে করেছে। যদিও প্রশ্ন খুব ইজি, কিন্তু অনেকেই জানতে চেয়েছে প্রশ্নটা। ওকে, আমাদের অর্থনীতিতে কাস্টমস কি ভূমিকা পালন করছে, তাই তো? রাইট, রাইট। ওকে, এই যে পদ্মা সেতু হলো, পদ্মা সেতুর জন্য কিন্তু আমরা কারো টাকায় পদ্মা সেতু বানাই নাই, আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু বানিয়েছি। এই টাকাটা কোথা থেকে সংগৃহীত হয়েছে? আমাদের অভ্যন্তরীণ যে রাজস্ব, সে অভ্যন্তরীণ রাজস্ব কাস্টমস সংগ্রহ করে, ট্যাক্স সংগ্রহ করে, ইনকাম ট্যাক্স সংগ্রহ করে, এবং আরো কিছু ডিপার্টমেন্ট সংগ্রহ করে। এই যে ভ্যাট, কাস্টমস, ইনকাম ট্যাক্স, এই যে জনগণ থেকে যে অর্থটা সংগৃহীত হচ্ছে, সেই অর্থটা সরকারের তহবিলে জমা হচ্ছে। মানুষ যত বেশি ট্যাক্স দেবেন, যত প্রপারলি ট্যাক্স দেবেন, আমরা যতটা প্রপারলি ট্যাক্সটা সংগ্রহ করতে পারবো, ব্যবসায়ীরা জনগণ থেকে প্রাপ্ত ট্যাক্সটা যত বেশি সরকারকে জমা দেবেন ঠিক মতো, দেশের উন্নতি তত তাড়াতাড়ি হবে, দেশের উন্নয়নটা তত ভালো হবে। সো দেশের উন্নয়নে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের জন্য প্রধান ভূমিকা পালন করছে রাজস্ব বিভাগ।
এবং আমাদের সংগৃহীত অর্থ দিয়েই কিন্তু দেশটা চলে। আমাদের সংগৃহীত অর্থ দিয়েই কিন্তু অন্যান্য সকল কর্মচারী কর্মকর্তার বেতন হয়, আমাদেরও বেতন হয়, এবং পুরো টাকাটাই হচ্ছে জনগণের টাকা। কেননা আমরা যেটা সংগ্রহ করছি সেটা হচ্ছে সম্মানিত করদাতাদের টাকা। এই টাকাটা দিয়ে আমাদের বেতন হচ্ছে, দেশের উন্নয়ন হচ্ছে, সবকিছু হচ্ছে। এই অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের কাজটাই হচ্ছে কাস্টমস, ট্যাক্স এবং সরকারের আরো কিছু ডিপার্টমেন্ট করে থাকে। এই সো দেশের অর্থনৈতিক উন্নয়নে একদম আমরা ডিরেক্টলি ইনভলভ। ভাইয়া। প্রশ্ন কোনো আছে? আমরা দাদা আরেকটা প্রশ্ন অনেকেই করেছিল, সেটা আমরা প্রথম দিকে করেছিল প্রশ্নটা, সেটা হচ্ছে একজন যখন, দাদাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। ওকে। যখন একজন প্রার্থী মোটামুটি প্রতি প্রার্থীকে জিজ্ঞেস করা হয়, প্রতিজন প্রার্থীকে জিজ্ঞেস করা হয় যে ইন্ট্রোডিউস ইউরসেলফ অথবা নিজের সম্পর্কে বলো, তখন বেসিক্যালি একজন প্রার্থীকে কোন কোন ইস্যুস গুলো বা কোন কোন পয়েন্ট গুলো বলা উচিত? তাই কি শুধু নিজের সম্পর্কে বলবে, নাকি বাবা মা সহ বলবে, নাকি ওখানে তার এডুকেশনাল ইনস্টিটিউট সহ ওভারঅল নিয়ে আসবে? এখানে একজন প্রার্থীকে কোন কোন পয়েন্ট গুলো ইন্ট্রোডিউস ইউরসেলফে হচ্ছে তাকে ডিসক্রাইব করা উচিত? ওকে, আমি একটু হেডফোনটা ভাইয়া চেঞ্জ করি, হেডফোনটা কাজ করতেছে না, একটু চেঞ্জ করি এক মিনিট। যারা আপনাদের আমাদেরকে শুনছেন, আপনাদের যদি এখন আরো কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি একটু জানাবেন, কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের মেজরিটি প্রশ্ন আমাদের আমাদের যারা সুশান্ত পাল দাদার আলোচনা চলে আসছে। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি হচ্ছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। দাদা কি আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন, ওই সময় যে প্রশ্নের কথা বলেছিলাম? আমি আবারও আসছি আপনার কাছে। হ্যালো। জি হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, এই প্রশ্নটা ছিল হচ্ছে কি যেন, আরেকবার বলেন একটু। প্রশ্ন ছিল প্রত্যেক ভাইবা ক্যান্ডিডেটকে একটা প্রশ্ন কমন, সেটি হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ অথবা নিজের সম্পর্কে কিছু বলো। নিজের সম্পর্কে বলতে গিয়ে আপনি যখন ভাইবা দিয়েছেন, আপনি কোন কোন পয়েন্ট গুলোকে এর মধ্যে ইনক্লুড করেছেন? এটা খুব সোজা, নিজের নাম বলতে হবে। আপনি নাম বলার পর আপনার বাড়ি কোথায় বলতে হবে, হোম ডিস্ট্রিক্ট কোথায় বলতে হবে, আপনার বাবার নাম, বাবা কি করেন, মায়ের নাম, মা কি করেন, আপনি বিবাহিত বা বিবাহিতা কিনা সেটা, যদি বিবাহিত বা বিবাহিতা হয়ে থাকেন আপনার স্পাউস কি করেন, আপনার সিবলিংস সম্পর্কে বলতে পারেন, আপনার ভাই বা বোন বা ভাই বোন সম্পর্কে বলতে পারেন। আপনি কোথায় প্রাইমারি এডুকেশন সম্পূর্ণ করেছেন, কোথায়
হায়ার এডুকেশন সম্পূর্ণ করেছেন, কোথায় আপনি গ্রাজুয়েশন করেছেন, কোথায় মাস্টার্স করেছেন সেটা বলতে পারেন। আপ টু মাস্টার্স, মানে মাস্টার্স না করলে আপ টু গ্রাজুয়েশন যতটুকু বলেন আর কি। আর যদি এমন হয় আপনি মাস্টার্স রানিং, তখন মাস্টার্স রানিং ছিল না, তখন আপনি গ্রাজুয়েশন পর্যন্ত দিয়েছেন, তো যদি মাস্টার্স এখন রানিং হয়ে থাকে সেটা বলতে পারেন, অসুবিধা নাই। তারপর আপনার ভিশন নিয়ে বলতে পারেন, আপনার মিশন নিয়ে বলতে পারেন, আপনি এখন কেন এখানে আসতে চাইছেন, আপনি কেন সিভিল সার্ভিসে আসতে চাইছেন সেটা নিয়ে বলতে পারেন। তারপর মোটামুটি এগুলোই, এর এতক্ষণ সময় আপনাকে দিবে না, এগুলো বলতে গেলে আপনার 2 মিনিট চলে যাবে। এই আরেকটা কথা বলি, ভাইবা বোর্ডে কিন্তু ওরা বেসিক্যালি দেখে আপনি কতটা সাবলীল ভাবে স্মার্টলি প্রশ্নগুলোর উত্তর করতে পারছেন, এটা একটু দেখে। একদম আপনার টু দা পয়েন্ট হতে হবে সবগুলো, বা আপনার পুরো উত্তর আপনাকে বলার সুযোগ নাও দিতে পারে। আপনি কতটা সাবলীল, আপনার মেন্টাল ফিটনেস কতটুকু, আপনার স্মার্টনেস কতটুকু, আপনার ম্যাচুরিটি কতটুকু, সেগুলো একটু দেখে। আপনাকে একদম টু দা পয়েন্ট বলতে হবে, পুরোটা বলার সুযোগ দেওয়া হবে, এরকমটা নাও হতে পারে, এটা একটু মাথায় রাখবেন। এই দাদা স্ক্রিনে একটা প্রশ্ন আছে, কাস্টমস ক্যাডার এন্ড ট্যাক্সেশন ক্যাডারের পার্থক্যটা তাহলে কি? পার্থক্য এটা তো শুরুতে বলেছি, ডিরেক্ট ট্যাক্স, ট্যাক্স ক্যাডার, ইনডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স, কাস্টমস ক্যাডার। কাস্টমস ক্যাডার। যেটা ব্যক্তির আয়ের সঙ্গে জড়িত, কিংবা প্রতিষ্ঠানের আয়ের সঙ্গে জড়িত, কোম্পানির আয়ের সঙ্গে জড়িত, একদম ডিরেক্টলি আমার ইনকাম এত টাকা আমি সরকারকে দিয়ে দিলাম, সেটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। ওটা সংগ্রহ করে ট্যাক্স ক্যাডার বা ট্যাক্সেশন ক্যাডার বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। আর যেটা পণ্য বা সেবার সঙ্গে জড়িত, পণ্য বা সেবার ক্রয় বিক্রয়, আমদানি রপ্তানি, স্থানান্তর ইত্যাদি ইত্যাদি, তখন সেটা যারা সংগ্রহ করে সেটা হচ্ছে পরোক্ষ কর, সেটা সেটা হচ্ছে কাস্টমস ক্যাডার সংগ্রহ করে। আর ডিরেক্ট ট্যাক্স সংগ্রহ করে ইনকাম ট্যাক্স ক্যাডার, এটাই হচ্ছে পার্থক্য। তবে দুটো ক্যাডারই কিন্তু ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা রাজস্ব বোর্ড তাদের আমব্রেলাতে কাজ করে, একই আমব্রেলাতে কাজ করে, একই ছাতাতে কাজ করে। অর্থাৎ আমাদের রাজস্ব বোর্ডের যে দুটো উইং, একটা হচ্ছে কাস্টমস ব্যাট উইং আর একটা হচ্ছে ট্যাক্স উইং, এই তো দাদা? হ্যাঁ দুটোই এমডিআর এর অধীনে, একটা হচ্ছে ট্যাক্স হ্যাঁ, উইং, একটা হচ্ছে ব্যাট উইং। আরো সহজ করে দিই, আমি আপনাদেরকে হায়ারার্কি বলেছিলাম না? হায়ারার্কির মধ্যে যিনি আমাদের চেয়ারম্যান মহোদয়, যিনি হচ্ছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মহোদয়, তিনি কিন্তু আমাদের যেমন চেয়ারম্যান, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টেরও চেয়ারম্যান। অর্থাৎ আমাদের যেমন হায়ারার্কি, মানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডেপুটি কমিশনার, জয়েন্ট কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, কমিশনার, মেম্বার, ইনকাম ট্যাক্সেরও সেম হায়ারার্কি, একদম সেম সেম হায়ারার্কি। সবার উপরে হচ্ছে চেয়ারম্যান, চেয়ারম্যান আমাদেরও গার্ডিয়ান, ইনকাম ট্যাক্সেরও গার্ডিয়ান। মেম্বার যেমন আমাদেরও আছে, ওদেরও আছে। মেম্বার পর্যন্ত আমাদের ক্যাডার থেকে প্রমোশন হয়, আর চেয়ারম্যান আসেন মিনিস্ট্রি থেকে। এটা একটু বুঝতে হবে, এটা একটু সূক্ষ্ম ব্যাপার। দাদা মেম্বার আগে যতটুকু জানতাম 8 জন কাস্টমস ক্যাডার থেকে আর 8 জন ট্যাক্স ক্যাডার থেকে, এখন কি সেভাবে আছে নাকি পরিবর্তন হয়েছে? এখন হবে। ওভাবে আছে, আচ্ছা আচ্ছা। তবে এক্সপানশন আর- হবে, এক্সপানশন হলে বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা, যেহেতু এখন দেশের উন্নয়ন হচ্ছে, কাস্টমস এবং ট্যাক্স ক্যাডারের এখতিয়ার বাড়ছে, কাজের এখতিয়ার বাড়ছে, অপরচুনিটি বাড়ছে, স্বাভাবিকভাবে বাড়বে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে বাড়ছে, শুধু কাস্টমস বা ট্যাক্সে না, হ্যাঁ, আপনার সব অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, পরিষ্কারের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে। সবাই আরেকটা ক্ষেত্রে বাড়ছে। আরেকটা প্রশ্ন আমার জানার ছিল, সেটা হচ্ছে যেমন ভারতকে আমরা ট্রানজিট দিচ্ছি, হ্যাঁ, তো ট্রানজিট বা ট্রান্সশিপমেন্টের সময় হচ্ছে আমাদের কাস্টমস বা ট্যারিফ গুলোকে আমরা কিভাবে সেক্ষেত্রে কাউন্ট করা হয় বা কিভাবে আদায় করা হয়? এটা আমি যতটা জেনেছি, যখন এটা সুবিধাটা চালু হবে বা দিচ্ছি, তখন হচ্ছে যে গাড়িগুলো ঢুকবে, সেই গাড়িগুলোর যখন আমাদের বর্ডারটাকে ইউজ করবে, তখন একটা ট্রাঙ্কেটেড বেস ভ্যালু বলা হয়, বা বাংলায় ভুলে গেছি, বাংলায় কি যেন বলে, নির্দিষ্ট একটা হারের একটা, আমি অনেকটা বলি, আর এটা হচ্ছে অনেকটা এরকম, আমরা যখন টোল দিই না, টোলের Right, right. মধ্যে একটা চার্জ সরকার সেটা গ্রহণ করে। এই, তবে সেটা রেগুলার ইয়ের মতো না, রেগুলার কাস্টমস ডিউটির মতো অত বেশি না, এটা নির্ধারণ করে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। আমাদের যারা প্রার্থী রয়েছেন, কনফারেন্সে যারা ভাইভা প্রার্থী রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আমরা আপনাদের উদ্দেশ্যে মূলত আজকের এই আয়োজনটা করা, এবং আমরা চেয়েছি যেহেতু দাদা কথা বলবে, আমাদের সকল বিশেষ ভাইভা প্রার্থীরা যেন এটা দেখতে পারে, এই জন্য আমরা উন্মুক্ত করে দিয়েছি। এরপরে যদি আমাদের প্রার্থীদের কোনো স্পেসিফিক কোশ্চেন থেকে থাকে, দয়া করে আপনারা জিজ্ঞেস করবেন বা কমেন্ট বক্সে উল্লেখ করবেন, কারণ আমরা আজকের প্রোগ্রামের অলমোস্ট শেষ প্রান্তে চলে এসেছি।
আমরা আজকে শেষ পর্যন্ত চলে আসছি। আর আমাদের প্রার্থীদের উদ্দেশ্যে একটি কথা আমি বলে দিতে চাচ্ছি, আগামী 19-20 তারিখে আপনাদের বাইবা হবে এবং 24 তারিখ এবং 27 তারিখে বাইবা হবে। পাবলিক সার্ভিস কমিশনের দুজন সদ্য সাবেক মানে সদ্য যিনি পাবলিক সার্ভিস কমিশন থেকে বিদায় নিয়েছেন এমন দুইজন মেম্বারের মাধ্যমে আমরা মক বাইবা গুলো আয়োজন করছি। তো আপনারা আমাদের যারা প্রার্থী রয়েছেন কাইন্ডলি হচ্ছে আপনারা আমরা যে ফর্মটি দিয়েছি সিক্রেট গ্রুপে সেটি পূরণ করে একটু যে নম্বরটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করবেন। বিশেষ করে যাদের জেনারেল ক্যাডারে যাদের হচ্ছে তালিকা নাম এসেছে, জেনারেল ক্যাডারে যাদের নাম এসেছে তাদের উদ্দেশ্যে বলছি। আর আপনাদের যদি আবার বলছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমরা কাইন্ডলি প্রশ্নগুলো করবেন। দাদা সিওটা কি? একজন প্রশ্ন করছেন, আমদানিকৃত পণ্য কি সিও বাধ্যতামূলক থাকতে হবে? সিও আমি তো শুনিনি এই টার্মটা, উনি কি বুঝতে চাচ্ছে তাও বুঝছি না। সিআই আছে, কমার্শিয়াল ইনভয়েস বলি আমরা। সিওটা কি? আচ্ছা, আপনি একটু অনুগ্রহ করে যদি সিওর ইলাবোরেশনটা লিখে দেন তাহলে আমি উত্তরটা দিতে পারবো। বুঝতে পারছি না সিও, আসলে বুঝতে পারছি না। আমি সিআই শুনেছি, সিওটা একটু কাইন্ডলি যদি লিখে দিতেন ভালো হতো আমাদের জন্য। আচ্ছা, উচ্ছে মূসক কর্তন এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো দাদা মনে হয় আমরা শেষ করতে পারি আজকে নাকি? উচ্ছে কর্তা নিয়ে কি বলি? উচ্ছে কর্তা নিয়ে বলা হয় না, উচ্ছে কর্তা খুবই মজার একটা জিনিস। হ্যাঁ বলি, ধরেন আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান বানাচ্ছেন, খুব সহজ করে বলি। আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, তো ব্যবসা প্রতিষ্ঠানটা বানানোর সময় কি লাগে ভাই? ইট লাগে, বালু লাগে, সিমেন্ট লাগে, রড লাগে, তাই না? আচ্ছা, তো এখন এই ইট, বালু, রড, সিমেন্ট এইটা আপনি কোন একটা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করেছেন। তো যেই প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করেছেন, ধরে নিলাম সেই প্রতিষ্ঠানটা আমাদের নিবন্ধিত নয়, টার্নওভার ট্যাক্সে নিবন্ধিত বা টার্নওভার ট্যাক্সের নিচে। কেননা 50 লক্ষ টাকার নিচে যদি কোনো প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার হয় তাকে কিন্তু কোনো নিবন্ধন নিতে হয় না, তাকে কোনো ট্যাক্স দিতে হয় না। আচ্ছা, মানে ভ্যাট দিতে হয় না। এখন আপনি যে পণ্যটা ক্রয় করলেন, ইট, রড, বালু, সিমেন্ট, এটা এমন একটা প্রতিষ্ঠান থেকে ক্রয় করলেন যে প্রতিষ্ঠানটা সরকারের নিবন্ধিত প্রতিষ্ঠান না। অর্থাৎ যদি সরকারের নিবন্ধিত প্রতিষ্ঠান না হয় সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানটা আপনার কাছ থেকে কোনো হোয়াট শুড আই সে, এই যে পণ্যটা আপনি ক্রয় করলেন, ক্রয় করার সময় আপনাকে কোনো ধরনের মানে ওই ক্রয়ের প্রমাণস্বরূপ কোনো সরকারি ডকুমেন্ট আপনাকে দিতে পারবে না, যেহেতু সে নিবন্ধিত না। তখন সরকার বলছে আপনি যেহেতু নিবন্ধিত, আপনি সেই প্রতিষ্ঠানটার মালিক, আপনি প্রতিষ্ঠানটা তৈরি করার সময় বা প্রতিষ্ঠানটা তৈরি করা হয়ে গেছে, কোন একটা মেরামত করতে হচ্ছে বা এক্সপানশন করতে হচ্ছে, হোয়াট এভার ইট ইজ, আপনি যে বিষয়গুলো প্রকিউর করছেন, নিয়ে আসছেন, যোগান নিচ্ছেন, ওই প্রকিউরমেন্টটা যিনি দিচ্ছেন, যিনি যোগানদার, তার কাছ থেকে ট্যাক্সটা আপনি কেটে রাখতে হবে। আমি আবারও বলছি, যেই প্রতিষ্ঠান থেকে আপনি পণ্যটা ক্রয় করছেন, ধরেন পণ্যটা 100 টাকায় ক্রয় করছেন, তার মানে ওই বিক্রেতা আপনার কাছ থেকে 100 টাকা গ্রহণ করবেন, কিন্তু তিনি যেহেতু নিবন্ধিত নন বা তার কাছ থেকে সরকার ট্যাক্সটা নাও পেতে পারেন, সেহেতু আপনি ওই ব্যক্তিকে দেওয়ার সময় 100 টাকার জায়গায় আপনি ওই পণ্যটার উপর যে ট্যাক্সটা নির্ধারণ করা আছে ওই টাকাটা কেটে রাখবেন। ধরেন নির্ধারণ করা আছে 15 টাকা, আপনি ওই ব্যক্তিকে দিবেন 85 টাকা, 100 টাকা দেবেন না। ওই 15 টাকা আপনি সরকারি খাতে জমা দিয়ে দিবেন। উৎসে কর্তন, অর্থাৎ একটা পণ্য ক্রয় করার সময়, উৎসের সময় আপনি টাকাটা কেটে রাখবেন, আলাদা করে রাখবেন। কোন কোন পণ্যে উৎসে কর্তন হবে সেটার একটা লিস্ট আমাদের আছে, আমাদের জাতীয় রাজস্ব বোর্ড থেকে একটা এসআরও করে দেওয়া আছে। ওই এসআরও অনুযায়ী ওই পণ্যগুলোর উপর আপনাকে ট্যাক্স কেটে রাখতে হবে। ধরেন আপ্যায়ন ব্যয় কিরকম, আপনার কোম্পানিতে প্রতিদিন যে আপ্যায়ন খরচ হয়
খাওয়া দাওয়া, চা খাওয়ানো বা কোনো একটা এনিথিং লাইক দ্যাট, ওই পণ্যগুলো আপনি যে প্রতিষ্ঠান থেকে ক্রয় করছেন সেই প্রতিষ্ঠান থেকে ক্রয় করার সময় ওই পরিমাণ ট্যাক্সের টাকা আপনি কম প্রদান করবেন, ওই টাকাটা আপনি সরকারকে দিয়ে দেবেন। এখন আপনি বলতে পারেন যে প্রতিষ্ঠান থেকে আমি ক্রয় করছি, যদি সে প্রতিষ্ঠানটা নিবন্ধিত প্রতিষ্ঠান হয়, সেও যদি সরকারের নিবন্ধিত প্রতিষ্ঠান হয়, তখন কি হবে? তখন তো সে জিজ্ঞেস করবে যে ভাই তুমি যে আমাকে টাকাটা দিচ্ছ না, এটা তো আমাকে সরকারকে দিতে হবে, কারণ আমি তো পণ্যটা বিক্রয় করছি, কিন্তু আমি তো তোমার কাছ থেকে 100 টাকা পাচ্ছি না, তুমি আমার কাছ থেকে 15 টাকা কেটে রাখছো, তুমি আমাকে দিচ্ছ 85 টাকা। তখন আপনি তাকে একটা ডকুমেন্ট দিবেন। সেই ডকুমেন্টটা অনুযায়ী যখন তিনি রিটার্ন জমা দেবেন, রিটার্নটা একটু বলবো, রিটার্নটা একটু ইম্পর্টেন্ট, একটু বলবো, যখন তিনি প্রতি মাসে ট্যাক্সটা জমা দেবেন, ওই 15 টাকা কম জমা দেবেন। ওই 15 টাকা যে আপনি কেটে রেখেছেন তার কাছ থেকে, ওটা একটা ডকুমেন্ট যখন আমাদেরকে দেখাবেন, তখন আমরা দেখে চেক করে নিব, হ্যাঁ এই টাকাটা সরকারের খাতে জমা হয়েছে, তখন সেই 15 টাকা কম দিতে হবে। রিটার্ন কাকে বলে? রিটার্ন হচ্ছে আপনি এক মাসে যে ব্যবসাটা করেছেন সেই ব্যবসার ভিত্তিতে যে ভোক্তা আপনি জনগণ থেকে সংগ্রহ করেছেন, ভোক্তাদের কাছ থেকে সংগ্রহ করেছেন, সেই ভ্যাটটা আপনাকে সরকারকে জমা দিতে হবে। ওই যে জমা দেওয়ার যে ফর্মটা, ওই ফর্মটাকে বলা হয় রিটার্ন বা দাখিলপত্র। এটা আগের মাসের দাখিলপত্রটা পরের মাসের 15 তারিখের মধ্যে জমা দিতে হয়, এটাকে বলে রিটার্ন বা দাখিলপত্র। এই ওই দাখিলপত্রের মধ্যে সব লেখা থাকে আপনি কোন কোন প্রতিষ্ঠানে, এই যে ধরেন আপনি যে একটা প্রতিষ্ঠানকে ওই 15 টাকা জমা দিয়ে দিয়েছেন, যেটা আপনার সরকারকে দেওয়ার কথা ছিল, তিনি সেটা কেটে রেখেছেন, যেহেতু তিনি উৎসে কর্তনকারী প্রতিষ্ঠান, ওটাও কিন্তু দাখিলপত্রে থাকবে যে আপনি ওই 15 টাকা তাকে জমা দিয়ে দিয়েছেন, এটা সরকার পেয়ে গেছেন, এটা কিন্তু ওখানে থাকবে। এবং তিনি যে আপনাকে একটা প্রমাণপত্র দিয়েছেন, এটা আপনি রিটার্নের সঙ্গে অ্যাটাচ করে আপনি জমা দেবেন, তাহলে আপনাকে আর দিতে হবে না। উৎসে কর্তনকারী প্রতিষ্ঠান কোন ধরনের প্রতিষ্ঠান? সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, এনজিও, সকল এনজিও, যত ধরনের এনজিও আছে, এনজিও, সরকারি প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, ব্যাংক, বীমা, এবং যে সমস্ত প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার 1 কোটি টাকার বেশি, যে সমস্ত প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার 1 কোটি টাকা কিংবা তার বেশি, এই ধরনের প্রত্যেকটা প্রতিষ্ঠান হচ্ছে উৎসে কর্তনকারী প্রতিষ্ঠান। আমি আবার বলছি, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, ব্যাংক, বীমা, এনজিও, এবং যে সমস্ত প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার 1 কোটি টাকার বেশি, তারা সকলেই হচ্ছেন উৎসে কর্তনকারী প্রতিষ্ঠান। তাদের কাজ, তারা যে গুডস এবং সার্ভিস সংগ্রহ করছেন, কিনছেন, কেনার সময় বা সংগ্রহ করার সময় ওই ট্যাক্সটা কেটে রাখবেন। সরকার কেন এটা করেছেন? সরকার এই জন্য এটা করেছেন যাতে ওই ট্যাক্সটা কোনোভাবে মিস না হয়। ফর এক্সাম্পল, ধরেন আপনি সিঙ্গারা কিনবেন, তো যে দোকান থেকে সিঙ্গারা কিনছেন সেই দোকানটা তো খুব ছোট দোকান হতে পারে, হয়তোবা সেটা সরকারকে ট্যাক্স দেয় না বা ওরকম ট্যাক্স প্রদানকারী প্রতিষ্ঠান নয়, তার বার্ষিক টার্নওভার 50 লক্ষ টাকার নিচে, কিন্তু যেহেতু আপনি উৎসে কর্তনকারী প্রতিষ্ঠান, আপনাকে কিন্তু সেই ট্যাক্সটা তার কাছ থেকে কেটে রাখতে হবে নিয়ম অনুযায়ী। আবার যদি এমন হয় সেও ট্যাক্স প্রদানকারী প্রতিষ্ঠান, আপনিও ট্যাক্স প্রদানকারী প্রতিষ্ঠান, তখন আপনি ট্যাক্সটা যে কেটে রাখলে একটা ডকুমেন্ট দিবেন তাকে, সে রিটার্নটা জমা দেওয়ার সময় ডকুমেন্টটা শো করলে তাকে সেই পরিমাণ ট্যাক্স দিতে হবে না, সরকার মকুব করে দিবে। এটাকে বলা হয় উৎসে কর্তন। যেমন ধরেন বিভিন্ন সরকারি দপ্তরগুলো প্রতি মাসে যে পরিমাণ উন্নয়ন কাজ করেন, যেমন আমি বলতে পারি রোডস এন্ড হাইওয়েজ আছেন, এলজিইডি আছেন, এরকম বিভিন্ন সংস্থা, সিটি কর্পোরেশন আছে, পৌর কর্পোরেশন আছে, এই ধরনের বিভিন্ন সরকারি, আধা সরকারি, সরকারি হাই স্কুল, কলেজ, একদম সব, যে কোনো ব্যাংক, বীমা, এনজিও, হাসপাতাল, এই ধরনের যতগুলো প্রতিষ্ঠান রয়েছে, তাদের কোন কোন খাতের মধ্যে উৎসে কর্তন করতে হবে সব একটা গেজেটে বলা আছে, একটা সরকারি আদেশে বলা আছে। ওই টাকাগুলো তাদেরকে কেটে রাখতে হবে, তারা যখনই কোনো একটা সেবা বা পণ্য ক্রয় করবে, সংগ্রহ করবে, ওই টাকাটা তাদের কেটে রাখতে হবে, কেটে রেখে সরকারকে জমা দিতে হবে। আর এই যে তারা কোন খাতে কত টাকা কাটছে, যদি কোনো কারণে জমা না দেয়, আমরা কি করে বুঝবো? যদি প্রতিষ্ঠানটা হয় লিমিটেড কোম্পানি, লিমিটেড প্রতিষ্ঠান, তখন তারা বার্ষিক কমার্শিয়াল অডিট রিপোর্ট করে, সিএ রিপোর্ট বলি আমরা,
কমার্শিয়াল অডিট রিপোর্ট, যেটা কোনো একটা সিএ ফার্ম করে। তো সেই কমার্শিয়াল অডিট রিপোর্ট গুলো যখন আমরা সংগ্রহ করি, সেটা আমরা সংগ্রহ করি প্রতিষ্ঠানের কাছ থেকে। যদি প্রতিষ্ঠানের কাছ থেকে না পাই, সেক্ষেত্রে আমরা জয়েন্ট স্টক রেজিস্টার থেকে সংগ্রহ করি। সংগ্রহ করে ওই সি রিপোর্টে তারা কোথা থেকে কত খাতে কত খরচ করেছে, সেবাতে কত খরচ করেছে, পণ্যতে কত খরচ করেছে, কোথায় কোথায় কি ব্যয় করেছে, সব ডিটেলস তথ্য দেওয়া থাকে। ওই তথ্যগুলো থেকে আমরা তখন ক্যালকুলেশন করে দেখি তার টোটাল ভ্যাটের পরিমাণটা কত। যদি তিনি ওই 1 বছরের মধ্যে সরকারকে যে ট্যাক্সটা দিয়েছেন, সে ট্যাক্সটা থেকে যদি আমাদের ক্যালকুলেশনের ট্যাক্স যদি বেশি হয়, তাহলে বাকি টাকাটা আমরা ডিমান্ড জারি করি, আমরা দাবিনামা জারি করি, সেটা সরকারের পক্ষে তিনি দিতে বাধ্য। এই, আর যদি এখানে কোনো ডিসপিউট হয়, তখন মামলা করার সুযোগ আছে। মামলাটা করে আপিল কমিশনারেটে মামলা করে। আপিল কমিশনারেট থেকে যে তারা সুবিচার না পায় মনে হয়, তাদের যদি মনে হয় তারা সুবিচার পায়নি, তখন তারা আপিলার ট্রাইব্যুনালে মামলা করে। আপিলার ট্রাইব্যুনাল থেকে যে রায়টা দেওয়া হয়, যদি তাদের মনে হয় সেখানেও সুবিচার পায়নি, তখন তারা হাইকোর্টে যায়। এগুলো হচ্ছে আমাদের আইনি প্রসিডিওর গুলো বললাম আর কি। অতটুকু মনে হয় যাবে না, অতটুকু আপনাদের এই মুহূর্তে জিজ্ঞেস করবে না। উচ্ছে কর্তনটা জিজ্ঞেস করতে পারে, এটাকে আমরা ভিডিএস বলি। হ্যাঁ, ভ্যাট ডিডাক্টেড অ্যাট সোর্স, ভিডিএস, ভ্যাট ডিডাক্টেড অ্যাট সোর্স। উৎসে কর্তন, উৎসে কর্তনটা কি তাহলে? উৎসে কর্তন হচ্ছে সরকার আদেশ দিয়ে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ব্যাংক, বীমা, যে সমস্ত প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার 1 কোটি টাকার বেশি, ওই সমস্ত প্রতিষ্ঠান, এনজিও, তাদেরকে বিভিন্ন সেক্টরে সেবা এবং পণ্য ক্রয় করার সময়, সংগ্রহ করার সময় একটা নির্দিষ্ট পরিমাণে ট্যাক্স কেটে রাখার নির্দেশ দিয়েছেন, আইন বানিয়েছেন। এটাকে বলা হয় উৎসে কর্তন। এটা জমা দিতে হয় সরকারকে জমা দিতে হয়, আমরা সেটা সংগ্রহ করি সরকারের পক্ষে। এই আর কি। দাদা, আমাদের প্রার্থীদের তো প্রশ্নের ভান্ডার ফুরিয়ে গেছে আর কি। হ্যাঁ, তাদের আর আচ্ছা, আশা করছি কোনো প্রশ্ন তাদের আর নেই। আহ, তো আমরা মনে হচ্ছে শেষ প্রান্তে চলে এসেছি। আহ, আপনার যদি প্রার্থীদের উদ্দেশ্যে সর্বশেষ কোনো কিছু বলার থাকে, যেহেতু তারা বাইরে অংশগ্রহণ করবে, যদিও আমরা আরেকটা প্রোগ্রাম সবার উদ্দেশ্যে বলছি, আমরা আরেকটা এই মাসে আরেকটা প্রোগ্রাম করব দাদার সুবিধাজনক সময়ে, যখন আমাদেরকে সময় দিবেন আমরা একটা প্রোগ্রাম করব। ওই দিন আরো বিস্তারিত আলোচনা হবে, প্রত্যেকটা ক্যাডার নিয়ে আলোচনা হবে, ওই দিন ওভারঅল বাইবা নিয়ে আলোচনা হবে। তো আজকে যদি এই মুহূর্তে প্রার্থীদের উদ্দেশ্যে যারা বিশেষ করে আগামীকাল পরশু অনেকের বাইবা রয়েছে 17 এবং 18 তারিখে, এবং এরপরে ওইসব মার্চের 1 তারিখ থেকে বাইবা, তো তাদের উদ্দেশ্যে যদি শেষ মুহূর্তে প্রস্তুতি হিসেবে কিছু বলতেন। আচ্ছা, আমি কাস্টমস ক্যাডার নিয়ে যা বলেছি, অনেক গভীর আলোচনা হয়েছে। এতটুকু গভীর আলোচনা মনে হয় দরকার ছিল কিনা আমি জানি না, এতটুকু জিজ্ঞেসও করবে না। আর এতটুকু যারা আপনার কাছ থেকে ভাইবা গ্রহণ করবেন, তাদের হয়তো বা এতটুকু জানারও কথা না। তবু আপনি তো জানেন না আপনাকে কি ধরনের প্রশ্ন করা হবে, সব ধরনের কথা আমি বলে ফেলেছি। এর বাইরেও যদি আপনাদের কোনো তথ্য দরকার হয়, আপনারা জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে যাবেন, আমাদের এনবিআর বিডি সার্চ করলে পেয়ে যাবেন, সেখানে আপনারা অনেক তথ্য পেয়ে যাবেন। যাদের ভাইবা সামনে, তাদের জন্য শুভকামনা থাকলো। আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি, যারা আমরা চাকরি করি তারা আপনাদের জন্য অপেক্ষা করছি, আপনাদের সহকর্মী হিসেবে বরণ করার জন্য অধীর আগ্রহে আমরা সবাই অপেক্ষা করছি। আপনারা আসুন, আমাদের সঙ্গে জয়েন করুন। আর আপনারা সুস্থ থাকবেন, এখন সুস্থ থাকাটা খুব জরুরি, এবং নিরাপদে থাকবেন। যেদিন আপনাদের ভাইবা পরীক্ষা, সেদিন একটু বাসা থেকে তাড়াতাড়ি বের হবেন, যাতে কোনোভাবেই পৌঁছাতে দেরি না হয়। আপনি সেখানে গিয়ে বিশ্রাম করেন, ওয়াশরুমে যান, ফ্রেশ হন, হোয়াট এভার, কিন্তু যাতে কোনোভাবেই ওখানে আপনি দেরিতে না পৌঁছান, সেটা মাথায় রাখবেন। আর এখন সাউন্ড স্লিপটা খুব দরকার। আমি আপনাদের বলতে পারি, আপনারা প্রতিদিন অন্তত 7-8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করেন, যাতে একটু ফ্রেশ লাগে দেখতে, যাতে আপনি নার্ভাস না হন, নার্ভাসটা একটু কম হন। নার্ভাস সবাই হবে, যাতে একটু কম নার্ভাস হন। আর বারবার বলছি, আপনার প্রিপারেশন যেমনই হোক না কেন, আপনি রুমে ঢোকার পর আপনি কতটুকু ডেলিভার করতে পারছেন, শুধু সেটাই ম্যাটার করে, আর কিচ্ছু ম্যাটার করে না। এটা ইম্পর্টেন্ট। তো সেটার জন্য কনফিডেন্সটা জরুরি।
আত্মবিশ্বাস তৈরি করার জন্য পড়াশোনাটা জরুরি। পড়াশোনা করে যান, পড়াশোনা করে গেলে আপনাকে এগুলোই প্রশ্ন করা হবে এমন কোনো কথা নাই, কিন্তু আত্মবিশ্বাসটা ঠিক থাকবে। ঠিক থাকলে আপনি অন্য প্রশ্ন করা হলো আপনি উতরে আসতে পারবেন, অসুবিধা হবে না। আর এই সময়ে পত্রিকা পড়তে হবে, আমাদের সরকার কি ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি ধরনের কাজ করছেন আপনারা একটু খোঁজ খবর রাখবেন। আমাদের মহামান্য রাষ্ট্রপতি কি কি কাজ করছেন খোঁজ খবর রাখবেন। আপনার ফার্স্ট চয়েস এবং সেকেন্ড চয়েসের যে ক্যাডার গুলো, সে ক্যাডারে যদি সাম্প্রতিক সময়ে কোনো পরিবর্তন আসে, কোনো কাজ করে, বড় কোনো কাজ করে, চুক্তি সম্পাদিত হয়, সেগুলো একটু অবশ্যই খোঁজ খবর রাখবেন। যদি নিয়মিত পত্রিকা পড়েন আপনি সেটা জানতে পারবেন। এবং আপনার ক্যাডারে ফার্স্ট চয়েস এবং সেকেন্ড চয়েসের যে ওয়েবসাইট গুলো, আমি শুরুতে বলেছিলাম, আজকের প্রোগ্রামে শুরুতে বলেছিলাম, ওয়েবসাইট গুলো ঘাঁটলে আপনি অনেক তথ্য পেয়ে যাবেন। এখন সরকার এই বিষয়ে ভীষণ আন্তরিক এবং আমাদের সব তথ্যই আমরা ওয়েবসাইটে দিয়ে দিই, আপনি সেখানে পেয়ে যাবেন। জেলা তথ্য বাতায়নে যারা ফার্স্ট চয়েস বিসিএস প্রশাসন, তারা অনেক 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 তথ্য পেয়ে যাবেন। আপনার নিজের জেলা সম্পর্কে জানবেন, আপনার সাবজেক্ট সম্পর্কে জানবেন, আপনার পেপারে কি কি রিসেন্ট তথ্যগুলো আসছে সেগুলো জানবেন। ইংলিশ, স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করবেন, কোন একটা বন্ধুর সাথে হোক, বা আয়নার সামনে দাঁড়িয়ে হোক, কিংবা মোবাইলে রেকর্ড করে হোক, বা আপনি একটু 10টার ইংরেজি খবর শুনতে পারেন, কিছু সিনেমা দেখতে পারেন, মুভি দেখতে পারেন, যাতে ইংলিশ অ্যাকসেন্টটা ঠিক হয়। খুব ভালো হতে হবে এমন কোনো কথা নাই, মোটামুটি কাজ চালাতে পারলেই হবে, অসুবিধা হবে না। আপনারা এইটা নিয়ে একদম ওভার থিঙ্কিং করবেন না যে কি না কি হয়ে যাবে, আমার সাথে কি হবে না হবে, এটা একদম কোনো ব্যাপার না। চাকরি পাওয়ার পর মনে হবে যে আপনি এত টেনশন করছিলেন, এত টেনশন করছিলেন, এত টেনশন না করলেও হতো, এটা মনে হবে। তো আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো, প্রার্থনা থাকলো। আপনারা আপনাদের পরীক্ষাটা ভালো হোক, আপনার ফ্যামিলি যেন আপনার দ্বারা উপকৃত হয়, আপনার বাবা মা যেন এই আপনাকে দেখে যেন গর্ব অনুভব করেন, হাসেন, সেটাই আপনার বড় একটা অ্যাচিভমেন্ট, যেটার জন্য আপনারা এতদিন ধরে কষ্ট করছেন। আর আপনারা তো জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার একটা সিদ্ধান্তে, তার একটা পদক্ষেপে এখন নতুন নিয়ম অনুযায়ী আপনারা যারা ভালো করে যাবেন এবং পাশ করবেন, তারা কোনো না কোনো একটা চাকরি তো পেয়ে গেছেন, পেয়ে তো যাবেনই। তো এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই। সবাইকে বিসিএস ক্যাডার হতে হবে এমন কোনো কথা নাই ভাই, পৃথিবীতে করার মতো অনেক কাজ রয়েছে। এই কথাগুলো একটু নিজেকে অটো সাজেশন দেবেন, নিজেকে বলবেন, কথাগুলো বললে টেনশন রিলিজ হবে আর কি। তো সবাই ভালো থাকেন, অনেক ভালো থাকেন। আর যখন চাকরি পাবেন তখন আমাকে, জসিম ভাইকে একটু ফোন করে বললেন যে ভাইয়া এক কাপ চা আমার কাছ থেকে খেতে হবে, আমার অফিসে এসে এক কাপ চা খেতে হবে। অন্তত আমি কথা দিচ্ছি, যদি আপনি আমাকে ফোন করে বলেন আমার আপনার অফিসে গিয়ে এক কাপ চা খেতে হবে, যদি আমি বাংলাদেশে থাকি, আমি যেখানেই থাকি না কেন, আমি আপনার অফিসে গিয়ে অবশ্যই এক কাপ চা খেয়ে আসবো। আপনাদের সবাইকে ধন্যবাদ, কনফিডেন্সকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আমাকে দাওয়াত করার জন্য। আমার খুব ভালো লেগেছে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা। খুবই প্রাণবন্ত আজকে একটি সেশন আমরা করলাম। এক প্রার্থী বলেছেন যে আজকে দাদাকে অনেক হাস্যোজ্জ্বল লেগেছে এবং দাদাকে খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছে দাদা আজকে যাদের উদ্দেশ্যে কথা বলছে তারা খুব শীঘ্রই দাদার হচ্ছে কলিগ হিসেবে জয়েন করবে এবং দাদা মনে হয় তাদের মানে জন্যই ওয়েট করছে, এই জন্যই হচ্ছে আজকে খুব প্রাণবন্ত লাগছে দাদাকে। তো আশা করছি আপনারা সবাই দাদার কলিগ হিসেবে খুব শীঘ্রই জয়েন করতে পারবেন। সবার জন্য অনেক শুভকামনা থাকলো এবং দাদাকে অসংখ্য ধন্যবাদ কনফিডেন্স পরিবারের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।